আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা। জীবের বংশগতি ও বিবর্তন এই অধ্যায়টার পার্ট 2 নিয়ে হাজির হলাম। পার্ট 1 এ আমরা অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আসলে মেইন পড়াটা ওই পার্টেই ছিল। আজকে যে পড়াগুলো পড়বো এগুলোও গুরুত্বপূর্ণ, তবে ওইটার চেয়ে একটু হলেও কম গুরুত্বপূর্ণ। তো আসো আমি ক্লাসটা শুরু করি। তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া। আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। আচ্ছা, ডিএনএ টেস্ট এটাকে অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়। এটাকে ডিএনএ প্রোফাইল বলা যায়, ডিএনএ টেস্ট নামে ডাকা হয়, ডিএনএ প্রিন্টিং বলা যাইতে পারে, আরও বেশ কয়েকটা নামে ডাকা হয়। তো এটা কেন করা হয়? ডিএনএ টেস্ট করা হয় আহ, অনেক সময় অপরাধী শনাক্তকরণ করার জন্য। হ্যাঁ, ওই যে অনেক মুভিতে তোমরা দেখবা যে অপরাধী আঙ্গুলের ছাপ বিভিন্ন জায়গাতে, ধরে নাও যে একটা গ্লাসে আঙ্গুলের ছাপ লাগা আছে, মানে লেগে থাকে, সেই পরীক্ষাটা অপরাধীর সাথে মেলানো হয়। হ্যাঁ, ডিএনএটা মেলানো হয় যে ম্যাচ করে কিনা। এছাড়াও যদি কোনো সন্তান হারিয়ে যায় কোনো পিতামাতার কাছ থেকে, তাহলে ওই যে পিতামাতার ডিএনএর সাথে সন্তানের ডিএনএটা ম্যাচ করানো হয়। ঠিক আছে? তো এইভাবে ডিএনএ বা আত্মীয় স্বজন নির্ধারণে এই ডিএনএ টেস্টটা করা হয়। তো কোন উপায়ে করা হয় সেটা খুব বেশি বিস্তারিত তোমাদের বইয়ে বলা নাই। তো যতটুকু বলা আছে সেটাই আমরা একটু দেখি। দেখো কি বলা আছে। বর্তমান শতাব্দীতে ডিএনএ প্রযুক্তির গুরুত্ব এবং এর ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও ঔষধ শিল্পে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। আচ্ছা, তো পরবর্তী লাইনে বলছে, প্রচলিত সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শী নির্ভর বিচার ব্যবস্থার পাশাপাশি আজ বাংলাদেশের সুবিচার পাওয়ার জন্য নতুন একটা পদ্ধতি হচ্ছে ডিএনএ টেস্ট। ওকে, তো ডিএনএ টেস্টটা আসলে কিভাবে করা হয়? দেখো, ডিএনএ টেস্টের বিজ্ঞান ভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, হ্যাঁ, ওই যে ফিঙ্গারপ্রিন্ট আছে না, হাতের ছাপ, ধরে নাও যে আমি এখানে টাচ করলাম, এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা চলে গেছে। তো ওই ডিএনএ আমার যে ফিঙ্গারপ্রিন্টটা, এটা এখন পরীক্ষা করে কিন্তু ওইখানে আমার ডিএনএ এর সাথে ম্যাচ করলে ওই অংশটুকু ম্যাচ করবে। আচ্ছা, তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে প্রক্রিয়াগুলোর ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং ইত্যাদি নামেও প্রচলিত। তাহলে দেখো বেশ কয়েকটা নামে পরিচিত। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, তাহলে এ ধরনের প্রক্রিয়াগুলো ডিএনএ টাইপিং নামে পরিচিত, ডিএনএ টেস্টিং নামে পরিচিত। আচ্ছা, ডিএনএ টেস্ট ডিএনএ টেস্ট সুসংগত, আচ্ছা কি লেখা আছে এটা, করার জন্য প্রথম প্রয়োজন জৈবিক নমুনা। আচ্ছা, ডিএনএ টেস্ট এটা করার জন্য যে সিকোয়েন্সটা, সেটা দেখো আমাদের ফার্স্টে জৈবিক নমুনাটা সংগ্রহ করতে হবে। ধরে নাও আমি এখানে টাচ করছি, তো এই ডিএনএটা পরীক্ষা করার জন্য আমার কি করতে হবে? সেইখানে যে নমুনাটা সেটা শনাক্তকরণ করতে হবে। হ্যাঁ, এইখানে যেই ডিএনএ আমার যে ছাপটা পড়ে গেল সেটা যে কোনো একটু উপায়ে সংগ্রহ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে নমুনা সংগ্রহ করব আমরা। তাহলে নমুনা সংগ্রহ। আচ্ছা, তো এই নমুনা সংগ্রহ করার পরে তাহলে ব্যক্তির নমুনা কি হতে পারে? ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য, টিস্যু। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যক্তির নমুনা। ঠিক আছে। আর অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা জৈবিক নমুনার ডিএনএ নকশাকে সন্দেহভাজনের সাথে কাছ থেকে নেওয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএ নকশার সাথে তুলনা করা হয়। ঠিক আছে? তো ধরে নাও যে আমি কোনো একটা অপরাধ করছি। তো আমার রক্ত বা আমার হচ্ছে যে এখানে কি বলা আছে, চুল, আমার হাড়, চুল, নখ, রক্ত এগুলো হচ্ছে নেওয়া হয়। এবং আমি যদি কোথাও কোনো একটি স্থানে গিয়ে অপরাধ করে থাকি, সেই স্থান থেকে কোনো একটা নমুনা সংগ্রহ করা হয়। আচ্ছা, তারপরে এই যে আমার ডিএনএ এর সাথে ওই নমুনা, সংগ্রহপ্রাপ্ত নমুনা যেটা, সেইটার ডিএনএ ম্যাচ করলে আমি অপরাধী। ঠিক আছে? তো এইভাবে, এই হচ্ছে বিষয়। তাহলে অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকেও নমুনা নেওয়া হয়। ঠিক আছে। এরপরে কি বলা হচ্ছে দেখো, এই পদ্ধতিতে প্রথমে নমুনাকে সরাসরি নমুন নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করা হয়। তাহলে যে নমুনাটা নিলাম, এই নমুনা নিয়ে তো আমার কোনো লাভ নাই, নমুনা দিয়ে লাভ নাই। এই নমুনা থেকে আমাদের ডিএনএটাকে ফার্স্ট আলাদা করতে হবে। তাহলে নমুনা সংগ্রহ করার পরে আমরা ডিএনএ কে আলাদা করব। ডিএনএ আলাদা করব, কোন পদ্ধতিতে আলাদা করব সেটা বলা নাই। এখানে বলা আছে যে এই যে রাসায়নিক প্রক্রিয়ায়। তাহলে ডিএনএ আমরা ফার্স্টে আলাদা করব। আচ্ছা, ডিএনএ আলাদা করলাম। এরপরে এরপরে দেখো, একাদ
ডিএনএ আলাদা করে নিতে হয় এবং একাধিক সীমাবদ্ধ এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আমরা জানি ডিএনএ কাটার এনজাইম হচ্ছে ডিএনএ রেস্ট্রিকশন, তাহলে এটার নাম হচ্ছে ডিএনএ রেস্ট্রিকশন। এবং এটা কি করে ভাইয়া? এটা হচ্ছে ডিএনএ কাটে, ডিএনএ কাটার এনজাইম, এই কথাটা মনে রাখো, কাটার এনজাইম। আচ্ছা, তাহলে ডিএনএ আলাদা করলাম, এরপরে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে ডিএনএটাকে ছোট ছোট টুকরায় ভাগ করব। তাহলে আমরা যে কাজটা করব, রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে, রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে, এনজাইম এর সাহায্যে ডিএনএ কে ছোট ছোট টুকরায় ভাগ করব, ছোট ছোট টুকরা করব। ওকে, এরপরে এক বিশেষ পদ্ধতিটার নাম দেখো, ইলেকট্রোফোরেসিস। এই পদ্ধতিতে ডিএনএ টুকরাগুলোর দৈর্ঘ্য ব্যান্ড আকারে আলাদা করব। ঠিক আছে, তাহলে এটা দৈর্ঘ্যর, এখানে কি লেখা আছে দেখো, ব্যান্ড আকারে আলাদা করা হয়। ঠিক আছে, এই যে দৈর্ঘ্য অনুসারে, এই কথাটা গুরুত্বপূর্ণ। তাহলে দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে এবার ডিএনএটাকে আলাদা করব। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ছোট ছোট টুকরা করলাম, এরপরে দৈর্ঘ্য অনুসারে ডিএনএ এর বিভিন্ন ব্যান্ড আলাদা করব। ওকে, তাহলে দেখো ফার্স্টে আমরা কি করলাম, নমুনা নিলাম, নমুনা থেকে ডিএনএটা আলাদা করলাম, তারপরে ডিএনএটাকে ছোট ছোট টুকরায় ভাগ করব আমরা। এরপরে দেখো এখানে কিছু বড় টুকরা পাবো, ছোট টুকরা পাবো। তো বড় টুকরা, ছোট টুকরা, এগুলো হচ্ছে বিভিন্ন ব্যান্ডে ভাগ করব। বড় টুকরাগুলো এক জায়গাতে নিব, ছোট টুকরাগুলো আরেক জায়গাতে নিব, এইভাবে আমরা বিভিন্ন ব্যান্ডে ভাগ করব সেই অংশটুকু। ঠিক আছে, তাহলে এই যে ব্যান্ডে আলাদা করলাম, এরপরে যে কাজটা করতে হবে, এরপরে এটার উপর আমরা লাইট ফেলবো। তাহলে এই যে ব্যান্ডগুলা, এরপরে এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রবের সাথে হাইব্রিডাইজ করে এক্স রে ফিল্মের ওপর রেখে অটো রেডিওগ্রাফ। আচ্ছা, এই পদ্ধতিটার নাম কি ভাইয়া? এই পদ্ধতিটা, এই যে লাইট যে ফেলবো, এটার নাম হচ্ছে অটো রেডিওগ্রাফ। তাহলে আমরা রেডিও ওয়েভ ফেলবো এর উপরে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্র্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয় এবং অবরোধ স্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল অমিল চিহ্নিত করে তুলনা করা হয়। তাহলে দেখো, আমি কোনো একটা অপরাধ যে করছে তারও নমুনা নিছি এবং অপরাধ স্থল থেকে সেখান থেকে আমরা নমুনা সংগ্রহ করছি। করার পরে আমরা এই যে এই জায়গাটাতে কি করব, ওই যে যেই ব্যান্ডগুলোকে ভাগ করলাম সেটার উপর আমরা রেডিও ফেলবো। এটাকে বলা হচ্ছে অটো রেডিওগ্রাফ। এই পদ্ধতিতে আমরা এই যে ব্যান্ডের যে সারিগুলা সেটা নির্ণয় করব এবং অপরাধ স্থল থেকে যে নমুনাটা আমরা পাইছি সেটার মধ্যে মিল অমিল খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করব আমরা। ঠিক আছে, তাহলে এবার আমরা যে কাজটা করব, অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে পদ্ধতিতে যে ব্যান্ডগুলো আমরা দেখতে পাবো সেই ব্যান্ডগুলোকে আমরা কি বলবো, দৃশ্যমান ব্যান্ড। তাহলে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো থেকে কি করবো ভাইয়া, মিল অমিল এটা আমরা দেখব। ঠিক আছে, এই যে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করব এবং এই যে মিল অমিল পরীক্ষা করে দেখব। তাহলে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলা কোথায় গেল, গুলো নির্ণয় করব এবং নির্ণয় করার পরে সেইখানে আমরা দেখব যে অপরাধীর সাথে এটার কি কতটা মিল বা অমিল আছে, মিল ও অমিল আমরা এবার চেক করব। তাহলে এটাই হচ্ছে বিষয়, এইটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্ট যে নামে আমি বলি। ঠিক আছে, তাহলে বর্তমানে নতুন একটা পদ্ধতি যেটা হচ্ছে পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা হচ্ছে একটা দ্রুততম পদ্ধতি।
ক্লোনিং এর একটা দ্রুততম পদ্ধতি বলা যায়, বা এটা একটা উন্নত পদ্ধতি ডিএনএ টেস্ট করার জন্য। তাহলে এই যে যেই পদ্ধতিটা বর্তমানে যে পদ্ধতিটা তার নাম হচ্ছে পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে এই পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এই পদ্ধতিতে নিপুণভাবে অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্তকরণ করা যায়। তাহলে আগে একটু ভুল হইতে পারতো, যদি নমুনাটা কম থাকতো সেক্ষেত্রে ভুল হয়ে যেত, কিন্তু এখন নির্ভুলভাবে শনাক্তকরণ করা হচ্ছে অল্প নমুনা দ্বারা। এই পদ্ধতিটার নাম হচ্ছে পিসিআর। ঠিক আছে, এবার আসো মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ, কিভাবে লিঙ্গ নির্ধারিত হয় সেটা একটু ছোট্ট করে তোমাদেরকে বুঝাই দিই। দেখো, মানুষের যে ক্রোমোজোম, মানুষের মানুষের যে ক্রোমোজোম মানুষের ক্রোমোজোম এটা মোট 23 জোড়া। মানুষের ক্রোমোজোম 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম যেটা, সেই 22 জোড়াকে বলা হয় অটোজোম। 22 জোড়াকে বলা হয় ভাইয়া অটোজোম। অটোজোম। আর বাকি থাকে এক জোড়া, এই এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই এক জোড়া ক্রোমোজোমকে কি নামে ডাকা হয় ভাইয়া? এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোম। আচ্ছা, তো এই সেক্স ক্রোমোজোম এটা দুই ধরনের হতে পারে, এটা হতে পারে এক্স অথবা ওয়াই। ওকে, তো তোমরা হয়তো বা এই বিষয়টাও জানো, সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম, পুরুষের ক্ষেত্রে সেই সেক্স ক্রোমোজোমটা কি হয়? পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই দুইটাই হয়। পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই এই দুইটাই থাকে। তাহলে এক্স ওয়াই হইলে, ক্রোমোজোমটা যদি এক্স ওয়াই হয় দুইটাই থাকে, তাহলে সেটা হচ্ছে পুরুষ। আর মহিলা বা মেয়ের দেহে যে ক্রোমোজোমটা থাকে সেটা হচ্ছে এক্স এক্স। এই কথাটা মনে রাখো। তাহলে পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই, আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে এক্স এক্স। আশা করি বুঝতে পেরেছো। তো একটা ছোট্ট বিষয়, ধরে নাও একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিয়ে হচ্ছে। তাহলে বিয়ে হইলে সেখান থেকে যে সন্তান হবে, সন্তানটা হয় পুরুষ হবে অথবা স্ত্রী মানে মেয়ে হবে, হয় ছেলে হবে অথবা মানে সন্তানটাও হয় ছেলে হবে অথবা মেয়ে হবে। তো ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা একটু ভালো করে খেয়াল করে দেখো, কিভাবে, কেন ছেলে হয় আর কেন মেয়ে হয়। তাহলে এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে স্ত্রীর চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে একটা পুরুষের চিহ্ন এবং আরেকটা হচ্ছে স্ত্রীর চিহ্ন। আচ্ছা, মজার কথা, কেন এটা পুরুষের চিহ্ন সেটা একটু তোমাকে বলে দিই। দেখো, মজার একটা বিষয়, সেটা হচ্ছে এইখানে এই যে তীরের মতো যে অংশটা দেখতে পাচ্ছ না, তীরের মতো এই অংশটা হচ্ছে একটা বর্ষা। আর এখানে গোলাকার যে অংশটা দেখতে পাচ্ছ, এই গোলাকার অংশ এটা হচ্ছে একটা ঢাল। তো আগেকার দিনের পুরুষেরা কি করতো? ঢাল আর বর্ষা নিয়ে যুদ্ধ করত বা পশু শিকার করত। এই কারণে এটা হচ্ছে পুরুষের চিহ্ন। আর এটা স্ত্রীদের চিহ্ন কেন জানো? এর কারণ হচ্ছে এইখানে এই গোলাকার যে অংশটা সেটা হচ্ছে একটা আয়না, এবং নিচে এই অংশটা এটা হচ্ছে আয়নার হ্যান্ডেল। ঠিক আছে, তো মেয়েরা কি করে? আয়না নিয়ে সবসময় সাজুগুজু করে, তাই না? তো এই কারণে এটা হচ্ছে মেয়েদের চিহ্ন। তাহলে দেখো, এটা হচ্ছে ছেলে এবং এটা হচ্ছে মেয়ে। তাহলে এদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে এরা হচ্ছে প্যারেন্টস, পিতামাতা। আচ্ছা, তাহলে এই পিতামাতা, তাহলে এখানে এই পিতার ভেতরে যে জিনটা আছে, যে ক্রোমোজোমটা আছে সেটা কি? এক্স আর ওয়াই ক্রোমোজোম। কেন ভাইয়া? কারণ আমরা জানি যে এক্স ওয়াই মানে হচ্ছে পুরুষ। তাহলে এর মধ্যে যে ক্রোমোজোমটা আছে, সেক্স ক্রোমোজোমটা, সেটা হচ্ছে এক্স ওয়াই। এবং একটা মেয়ের মধ্যে যে সেক্স ক্রোমোজোমটা আছে সেটা হচ্ছে এক্স এক্স। তাহলে এটা হচ্ছে এক্স এক্স। তো এইখান থেকে তো গ্যামিট সৃষ্টি হবে, তাই না? তাহলে এই জায়গা থেকে কি তৈরি হবে ভাইয়া? এখান থেকে তৈরি হবে গ্যামিট। আর গ্যামিট মানে কি? গ্যামিট মানে হচ্ছে ডিম্বাণু অথবা শুক্রাণু, এটাকে বলা হচ্ছে গ্যামিট। তাহলে গ্যামিট মানে কি? হয় ডিম্বাণু অথবা শুক্রাণু, এই দুটাকে একত্রে বলা হয় গ্যামিট। ডিম্বাণু ডিম্বাণু অথবা শুক্রাণু, শুক্রাণু, এই দুটাকে একত্রে বলা হয় গ্যামিট। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে পুরুষ থেকে শুক্রাণু তৈরি হবে। এখন শুক্রাণু তৈরির সময় ক্রোমো এই যে ক্রোমোজোম যেগুলা থাকে মানুষের দেহে, কয়টা ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে? ধরে নাও যে এইভাবে ক্রোমোজোম গুলা থাকে।
এভাবে ক্রোমোজোমগুলো থাকে। এটা হচ্ছে দেহকোষ। এই যে দেখো জোড়া জোড়া আকারে আছে। কিন্তু এখান থেকে যখন গ্যামিট তৈরি হবে, এখান থেকে যখন শুক্রাণু তৈরি হবে, হ্যাঁ ধরে নাও এটা হচ্ছে একটা শুক্রাণু, তখন এই এই একটা ভেঙে যদি দুই ভাগ করে ফেলা হয়, বলো তো ভাইয়া, ধরে নাও যে আমার কাছে 10 টাকা আছে, আমি যদি 10 টাকা দুইজনকে দিতে চাই সমান ভাগে, তাহলে কি একজনকে 5 টাকা দিব, আরেকজনকে 5 টাকা দিব, তাই না? তাহলে এখানে ধরে নাও যে 23 জোড়া আছে, তাহলে আমি যদি একটা ভেঙে দুইটা বানাতে চাই, তাহলে এইখানে 23টা রাখতে হবে, ওইখানে 23টা রাখতে হবে। তার মানে কি এখানে জোড়া ভেঙে ক্রোমোজোমগুলো এখানে প্রবেশ করে। তাহলে শুক্রাণু বা ডিম্বাণু বলো, শুক্রাণু বা ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? ক্রোমোজোম সংখ্যা দেহকোষের অর্ধেক হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে গ্যামিট যখন তৈরি হবে তখন কি হবে বলতো? এক্স আর ওয়াই নিশ্চয় আলাদা হয়ে যাবে। শুক্রাণু, একটা শুক্রাণুতে থাকবে এক্স, আর একটা শুক্রাণুতে থাকবে ওয়াই। এই ক্ষেত্রেও ঠিক সেম হবে বিষয়টা, এই ক্ষেত্রেও ঠিক সেম হবে। একটা শুক্রাণুতে এক্স হয়ে যাবে, এই শুক্রাণুটাতেও এক্সই হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে দেখো মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাণুটা তৈরি হবে, সরি এটা তো শুক্রাণু না, ডিম্বাণু। তাহলে মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাণুটা তৈরি হবে সেখানে কিন্তু একই ধরনের ক্রোমোজোম আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যে শুক্রাণুটা তৈরি হয়েছে, একটাতে থাকবে এক্স আরেকটাতে থাকে ওয়াই। ঠিক আছে, এখন আমরা তো গতকাল একটা সূত্র পড়েছি, 1 3 1 4 1 3 1 4 2 3 2 4, তোমাদের যদি মনে থাকে 1 3 13 14 23 24 এভাবে পড়তে বলেছিলাম। তাহলে 13 মানে কি ভাইয়া? এই যে 1 3 1 4 2 3 2 4, তার মানে কি এখানে এক্স এক্স, এটাও কি হবে এক্স এক্স, এটা কি হবে ভাইয়া? এক্স ওয়াই, এবং এটা কি হবে? এটা হবে এক্স ওয়াই। তাহলে আমরা আলটিমেটলি রেজাল্টে কি পাচ্ছি? রেজাল্ট পাচ্ছি এক্স এক্স মানে তো মেয়ে, এরা হচ্ছে মেয়ে, আর এক্স ওয়াই মানে কি? এরা হচ্ছে ছেলে, এক্স ওয়াই মানে হচ্ছে ছেলে। তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি, হয় সে সন্তানটা, এটা তো সন্তান, এটা কি? এটা হচ্ছে সন্তান, হ্যাঁ, বা ফ্যামিলি বলা যায়, ফ্যামিলি। তাহলে হয় সে সন্তানটা হয় মেয়ে হবে অথবা ছেলে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কখন ছেলে হবে? যদি পুরুষের এক্স এর সাথে, সরি, কখন ছেলে হবে বলতো? যখন এই যে স্ত্রীর এক্স এর সাথে পুরুষের এই যে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট এই গ্যামিটটা যদি মিলিত হয়, তাইলে সেই ক্ষেত্রে হবে মেয়ে, সরি ছেলে। আর যদি বিষয়টা এমন হয় যে এই এক্স এর সাথে এই এক্স মিলিত হচ্ছে, তাহলে সেই সন্তানটা কি হবে? সেই সন্তানটা হবে মেয়ে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি লেখা আছে। এখন আশা করি তোমরা পড়লেই বুঝতে পারবা মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হচ্ছে। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে প্রায় একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয়। মানবদেহের ক্রোমোজোম হচ্ছে 46টা বা 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়াকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যা আমরা পড়ছি। অটোজোমগুলা শারীরবৃত্তীয়, ভ্রূণ, দেহ গঠন ইত্যাদি কার্যাবলীতে অংশগ্রহণ করে। তাহলে অটোজোমগুলা কিসে অংশগ্রহণ করে দেখো ভাইয়া? দেহ গঠন, ভ্রূণ বা আদার্স যে কাজগুলো, আমাদের দেহের অন্যান্য কাজ, সেগুলোতে অংশগ্রহণ করে হচ্ছে অটোজোম। কিন্তু যদি বলা হয় লিঙ্গ নির্ধারণে কে সাহায্য করে বা লিঙ্গ নির্ধারণে কে হেল্প করে, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আচ্ছা, তাহলে লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নাই, কিন্তু সেক্স ক্রোমোজোম যেটা, সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে। তাহলে দুইটি এক্স সেক্স ক্রোমোজোম, দুইটি এক্স এবং ওয়াই নামে পরিচিত। আচ্ছা, ও আচ্ছা, সেক্স ক্রোমোজোম যে দুটো আছে সেটা হচ্ছে এক্স আর ওয়াই নামে পরিচিত। লিঙ্গ নির্ধারণে এরাই মুখ্য ভূমিকা পালন করে। তাহলে লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে কে? এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে 22 জোড়া অটোজোম আছে, এই যেগুলো হচ্ছে অটোজোম। এখানে মজার একটা বিষয় তোমাকে বলে দিই, মজার একটা বিষয় বলে দিই, হয়তো বা এখন নাও বুঝতে পারো, বড় ক্লাস হইলে বুঝবা। দেখো এখানে এই যে একটা ক্রোমোজোম, এখানে এই যে একটা ক্রোমোজোম, এর এর ঠিক পাশে আরো একটা ক্রোমোজোম আছে। তো পাশের যে ক্রোমোজোমটা সেটা কিন্তু আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছুতে সমান। যেমন এই ক্রোমোজোমটা কিছুটা ছোট, এই ক্রোমোজোমটা কিছুটা ছোট, তাহলে এর পাশের ক্রোমোজোমটাও কি হবে? ছোট হবে। এই ক্রোমোজোমটা দেখো মাঝারি সাইজের, তাহলে এর পাশের ক্রোমোজোমটাও কি হবে? মাঝারি সাইজের। তাহলে আকার আকৃতি গঠন সবকিছুতেই সমান। তাহলে
এই হচ্ছে বিষয়। এইখানে এদেরকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই ২ টা হচ্ছে হোমোলোগাস, এই ২ টা হচ্ছে হোমোলোগাস। তাহলে এই যে পাশাপাশি এই টার্মটা এর আগেও আমরা পড়েছি। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? এগুলো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, স্ত্রীর দেহে, মেয়েদের দেহে যে এক্স এ ক্রোমোজোমটা পাওয়া যায়, সেটাও কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই যে একটা এক্স পাওয়া যাচ্ছে এবং আরেকটা পাওয়া যাচ্ছে ওয়াই। তো মজার ব্যাপার হচ্ছে এই ক্রোমোজোমটার পাশের যে ক্রোমোজোমটা সেই ক্রোমোজোমটা সমান হয়, কিন্তু এক্স ক্রোমোজোমটার আকৃতি যেমন, আকার আকৃতি বৈশিষ্ট্য যেমন, ওয়াই ক্রোমোজোমের আকার আকৃতি দেখো কিছুটা ছোট। তার মানে কি এখানে মিলতেছে না। তাহলে ছেলেদের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম কিন্তু একটা কম থাকে, এই যে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম কম থাকে। ঠিক আছে? তাহলে এক্স এর আকৃতিটা কিছুটা বড় হয়, ওয়াই এর আকৃতিটা কিছুটা ছোট হয়। এই কথাটা মনে রাখো। তাহলে ওয়াই এর আকৃতি ছোট। ওয়াই ক্রোমোজোমের আকৃতি আকৃতি ছোট হয়। তাহলে ওয়াই ক্রোমোজোমের আকৃতি যেহেতু ছোট, এখানে অসুখ বিসুখও কম হয়। আমরা একটু পরে দেখব। ওয়াই আকৃতি ছোট হওয়ার কারণে এখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম। এই কারণে অসুখের মাত্রাটাও একটু কম হয়। একটু পরে বুঝতে পারবা বিষয়টা। তাহলে দেখো নারীদের ডিপ্লয়েড কোষে ২টি সেক্স ক্রোমোজোমই এক্স ক্রোমোজোম, অর্থাৎ এক্স এক্স। কিন্তু পুরুষের ক্ষেত্রে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স এবং ওয়াই উভয় ধরনের সেক্স ক্রোমোজোমই আকৃতিতে লম্বা রডের মতো। তাহলে আকৃতিতে কেমন? লম্বা, এবং এটা দেখতে রডের মতো। তবে ওয়াই ক্রোমোজোম এক্স এর তুলনায় কিছুটা ছোট হবে। কিছুটা ছোট, এই কথাটা মনে রাখো। নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি করার সময় যখন মিওসিস বিভাজন ঘটে, তখন প্রতিটি ডিম্বাণু অনন্য ক্রোমোজোমের সাথে একটি করে সেক্স ক্রোমোজোম লাভ করে। তাহলে এইখানে এই কথাটাই বলা আছে যে যখন মিওসিস কোষ বিভাজন হয়, আর মিওসিস কোষ বিভাজন মানে কি ভাইয়া? মিওসিস কোষ বিভাজন মানে হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ হবে, তাই না? তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হইলে এটা হচ্ছে জনন মাতৃকোষ। এটা হচ্ছে জনন মাতৃকোষ। আর এটা হয়ে গেছে, এটা হচ্ছে ডিম্বাণু। তো আমরা তো একটু আগেই দেখেছি যে যখন মিওসিস ঘটে, এইখানে ঘটছে মিওসিস। আমরা জানি যে মিওসিস ঘটলে এই যে জোড়া জোড়া যে ক্রোমোজোমগুলো ছিল, জোড়া থাকার অর্থ হচ্ছে এটা টুয়েন। এই জোড়া জোড়া ক্রোমোজোমগুলো জোড়া ভেঙে এই যে এটা একটা ডিম্বাণু তৈরি হয়েছে, ওইটা একটা ডিম্বাণু তৈরি হয়েছে। তাহলে এইখানে এটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তাহলে এই ক্রোমোজোমে এই যে একটা এক্স আসলো, এই ক্রোমোজোমে আরেকটা এক্স আসলো, এমনটা হবে। কিন্তু শুক্রাণু তৈরির ক্ষেত্রে কি হবে? শুক্রাণু তৈরির ক্ষেত্রে তো আর এটা এক্স না। শুক্রাণু তৈরির ক্ষেত্রে এটা হয়ে যাবে ওয়াই। এটা হচ্ছে ওয়াই। তাহলে একটাতে যদি এক্স আসে, এইটাতে আসবে তখন ওয়াই। এই বিষয়টা বোঝানো হয়েছে। এইখানে দেখলেই সেটা বুঝতে পারবা। দেখো এক্স ওয়াই আছে। তাহলে একটা কোষে যদি, একটা শুক্রাণুতে যদি এক্স যায়, অপর শুক্রাণুতে যাবে ওয়াই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুইটাতে যায় এক্স। এই কথাটাই বোঝানো হয়েছে ওখানে। তাহলে দেখো ভাইয়া এখানে কি বলছে? তাহলে অন্যদিকে পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণুতে এক্স থাকে এবং অবশিষ্ট অর্ধেক শুক্রাণুতে একটি ওয়াই থাকে, ওয়াই ক্রোমোজোম লাভ করে। ডিম্বাণু পুরুষের ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই বহনকারী যে কোনো একটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে পারে। তাহলে শুক্রাণুটা তো ডিম্বাণুর কাছে যাবে। ডিম্বাণু তো এটা স্ত্রীর দেহের মধ্যে থাকে। তাহলে শুক্রাণু যখন স্ত্রীর দেহে প্রবেশ করে এবং সেটা সেটা হইতে পারে এক্স অথবা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট, মানে ওয়াই ক্রোমোজোমধারী হতে পারে। তাহলে এটা যখন শুক্রাণুটা যখন ডিম্বাণুর কাছে যায়, যাওয়ার পরে এই ডিম্বাণুটাকে নিষিক্ত করে। তাহলে নিষিক্ত করলে যদি এক্সটা গিয়ে নিষিক্ত করে, স্ত্রীর কাছে তো আগে থেকে এক্স এক্স আছে, তাই না? স্ত্রীর কাছে আগে থেকে এক্স এক্স আছে। তো এখানে একটা শুক্রাণু আছে, সেটা হচ্ছে এক্স, আরেকটা শুক্রাণু আছে ওয়াই। এখন আচ্ছা, এই এক্সটা বাদ দিই। তাহলে স্ত্রীর কাছে কি আছে দেখো তো? মেয়েদের কাছে আছে শুধুমাত্র এক্স, আর পুরুষের কাছে কি আছে? এক্স আছে, ওয়াই আছে। এখন এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু। তাহলে এক্স শুক্রাণুটা যদি ডিম্বাণুর কাছে আসে, তাহলে দেখো তো সেই সন্তানটা কি হবে? মেয়ে হবে।
আর যদি এক্স না আসতে পারে, ওয়াই আসে, সেই ক্ষেত্রে সেই সন্তানটা কি হবে? ছেলে হবে। এই কথাটাই বোঝাচ্ছে এখানে। তাহলে গর্ভধারণকালে কোনো ধরনের শুক্রাণু মাতার এক্স বহনকারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে। আচ্ছা, গর্ভধারণকালে কোন কোন ধরনের কোনো ধরনের শুক্রাণু মাতার এক্স বহনকারী ডিম্বাণুর সাথে মিলিত হবে তার উপর নির্ভর করে ভবিষ্যতে সন্তান নির্ধারিত হবে। যেহেতু নিষেকে কেবল একটি শুক্রাণুই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তাই পিতার এক্স অথবা ওয়াই শুক্রাণুর কোনোটি সফলজনকভাবে নিষেক ঘটাবে তার উপর নির্ভর করবে সন্তানের লিঙ্গ। তাহলে দেখো, অনেক সময় মেয়েদেরকে দোষী করা হয় যদি ছেলে না হয় বা মেয়ে না হয়। বিশেষ করে ছেলের কারণে, সন্তান যদি ছেলে না হয় সেক্ষেত্রে অনেক সময় অনেক জায়গাতে মেয়েদের ওপর কিন্তু টর্চার করা হয়। কিন্তু এই যে একটা সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে, এটা কিন্তু মেয়েদের উপর নির্ভর করে না। কারণ কি, মেয়েদের তো দুইটা ক্রোমোজোমই, মানে দুইটা ডিম্বাণুতে তো এক্স এক্স থাকে, তাই না? বা সবগুলা ডিম্বাণুতে কি থাকে? এক্স থাকে। তো এটা নির্ধারিত হয় পুরুষ দ্বারা। একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা নির্ধারিত হয় পুরুষ দ্বারা। কেন পুরুষ দ্বারা? কারণ এখানে যদি পুরুষের ক্ষেত্রে এক্সও আছে, ওয়াইও আছে। তো যদি এক্স এসে এখানে মিলিত হয় তাহলে কি মেয়ে হবে, যদি ওয়াই এসে মিলিত হয় ছেলে হবে। তাহলে পুরুষ দ্বারাই কিন্তু বিষয়টা ঘটতেছে, তাই না? তাহলে পুরুষের দ্বারাই নির্ধারিত হবে যে একটা সন্তান সেটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। আচ্ছা, তাহলে যদি এক্স বহনকারী শুক্রাণুর নিষেক ঘটায় তাহলে জাইগোটটি হবে এক্স এক্স অর্থাৎ কন্যা। আর যদি ওয়াই শুক্রাণুটা এসে নিষেক ঘটায় সেই ক্ষেত্রে জাইগোট এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকবে অর্থাৎ এখানে এক্স ওয়াই। ফলে এই সন্তানটা হবে পুত্র। মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ কন্যা বা পুত্র সন্তানের জন্ম হওয়ার ব্যাপারে মায়ের আদৌ কোনো ভূমিকা নাই। মায়ের কোনো ভূমিকা নাই এখানে, সব ভূমিকা হচ্ছে পুরুষের। কারণ মা সবসময় কেবল এক্স বহনকারী ডিম্বাণু তৈরি করে, অন্যদিকে পিতা এক্সও বহন করে, ওয়াইও বহন করে, দুই ধরনের শুক্রাণু উৎপন্ন করে। হ্যাঁ, লিঙ্গ নির্ধারণে ভূমিকা রেখে যায় তাহলে পুরুষরা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা হয়তো বা অনেকে বুঝবা না। ছকটা তেমন কিছুই না, ছকটাই যে আমরা অলরেডি পড়ে ফেলছি। যে 13, 14, 23, 24 পড়ছি না এই জায়গাটাতে। এই যে 13, 14, 23, 24, 13, 14, 23, 24 করার কারণে কি হয়েছে? একটা হচ্ছে এক্স 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 ওয়াই এক্স ওয়াই। তো এটাই এখানে বক্স করে দেওয়া আছে। সেম বিষয়টাই এই জায়গাটাতে বক্স করে দেওয়া আছে। দেখো এখানে যে কাজটা করছে, এই যে একপাশে এই যে নিচের দিকে এখানে দেখো মাতা লেখা আছে আবার বাবা লেখা আছে। তাহলে নিচের এই দুটা ক্রোমোজোম হচ্ছে মাতার ক্রোমোজোম লেখা আছে, এবং এই ডান পাশের যে ক্রোমোজোম দুটা এক্স ওয়াই এটা হচ্ছে পিতার ক্রোমোজোম। আচ্ছা, তাহলে এইখানে এইখানে এই ঘরটাতে কি হবে? তাহলে দেখো তো, এই ঘরটাতে এই জায়গাটা থেকে আসবে এক্স, এই জায়গাটা থেকে যাবে এক্স, তাহলে এই ঘরটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মেয়ে হবে। আচ্ছা, তাহলে যদি বিষয়টা এমন হয় এই যে এখান থেকে গেল এক্স আর উপর থেকে আসলো ওয়াই, তাহলে সেই সন্তানটা কি হবে? ছেলে হবে। আচ্ছা, এবার দেখো এই পাশ থেকে গেল এক্স, উপর থেকে আসলো এক্স, তাহলে এই সন্তানটাও কি হবে? মেয়ে হবে। আবার যদি বিষয়টা এমন হয় এই পাশ থেকে গেল এক্স, উপর থেকে আসলো ওয়াই, তাহলে সেই সন্তানটা কি হবে? ছেলে হবে। তো এই হচ্ছে বিষয়। আমি ওখানে 1 2 মানে 13, 14, 23, 24 দ্বারা বুঝাইছি, আর এইখানে জাস্ট ছক করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে কাজটা কি দিছে এটা একটু দেখে নিও। এবার আসো জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি বা অস্বাভাবিকতা। তাহলে জেনেটিক ডিসঅর্ডার আমরা একটু আগে পড়েছি না যে সেক্স সেক্স ক্রোমোজোম, আমরা পড়েছি না একটু আগেই? সেক্স ক্রোমোজোম মনে রাখো, সেক্স ক্রোমোজোম এটা হচ্ছে এক জোড়া, এবং সেটা আমরা জানি এক জোড়া হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এই দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। আমরা এটাও জেনেছি যে এক্স এর আকৃতি কিছুটা বড়, আর ওয়াই এর আকৃতিটা কিছুটা ছোট, এটা আমরা জেনেছি। তো তোমরা একটু চিন্তা করে বলো তো ভাইয়া, একটা বড় জিনিস আর একটা হচ্ছে ছোট জিনিস, তুমি একটা যন্ত্র বানাচ্ছ, একটা বিরাট যন্ত্র বানাইতে চাইতেছো, সেই যন্ত্রটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি
নাকি ছোট একটা যন্ত্র বানাইতে চাইতেছো, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই ছোটটা, যেহেতু যন্ত্রটা ছোট, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা, ভুল করার সম্ভাবনা কম। কিন্তু তুমি অনেক জটিল, অনেক বড় একটা বিষয় বানাচ্ছ, সেখানে ভুল করার সম্ভাবনা বেশি। তাহলে এইখানে এই ক্রোমোজোমটা যেহেতু অনেক বড়, এই ক্রোমোজোমটাতে অনেক সময় ভুলভাল তৈরি হতে পারে। এই ক্রোমোজোমটা সঠিকভাবে তৈরি নাও হতে পারে, বা এই ক্রোমোজোমে কোনো একটা খুঁত থেকে যেতে পারে। তাহলে যেহেতু ক্রোমোজোমটা বড়, এই ক্রোমোজোমে অনেক ধরনের সমস্যা হয়। আর এই ক্রোমোজোমটা যেহেতু ছোট, এখানে সমস্যা হওয়ার চান্সটা কম। সমস্যা হয় না এমন না, সমস্যা হইতে পারে, তবে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? তাহলে এই যে এক্স ক্রোমোজোম যেটা, এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণেই, মনে রাখো, এক্স ক্রোমোজোম এটা লিখেও নিতে পারো যে এক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণে, অস্বাভাবিকতার কারণে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার হয়। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার হয়। ডিসঅর্ডার হয়, এই কথাটা মনে রাখো ভাইয়া। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কথাগুলো লেখা আছে, আমি এতক্ষণ ধরে যা বলছি সেটাই লেখা আছে। দেখো, কিছু জিনগত অসুখ আছে যেগুলা মিউটেশন হয় সেক্স লিঙ্ক ক্রোমোজোম, সেক্স সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে। তাহলে মিউটেশনটা কোথায় ঘটে? মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। ধরে নাও যে একটা ক্রোমোজোম এমন হওয়ার কথা, কিন্তু এই ক্রোমোজোমটা এমন না হয়ে একটু বাঁকা হয়ে গেছে ধরে নাও। তার মানে কি, ক্রোমোজোমটা এরকম হওয়ার কথা না, কিন্তু এরকম হয়ে গেছে। এই বিষয়টাকে বলা হচ্ছে মিউটেশন। তাহলে মিউটেশন মানে হচ্ছে জিনের পরিবর্তন বা জিনগত পর্যায়ে পরিবর্তন। এই কথাটা মনে রাখো। মিউটেশন মানে কি ভাইয়া? এটা হচ্ছে জিনগত পর্যায়ে পরিবর্তন। জিনগত পর্যায়ে পরিবর্তন। জিনগত পর্যায়ে পরিবর্তন, এই কথাটা মনে রাখো। আচ্ছা, তাহলে এই অসুখগুলাকে, তাহলে এই যে জিনগত পর্যায়ে পরিবর্তন, সেটা যদি সেক্স ক্রোমোজোমে হয়, এর কারণে যে অসুখগুলো হয় সেটাকে বলা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এটাকে বলা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। যেহেতু ওয়াই ক্রোমোজোমের আকার খুবই ছোট, এতে জিনের সংখ্যা খুবই কম থাকে। তাহলে ওয়াই ক্রোমোজোমে জিনের সংখ্যাটা খুব কম, এই কারণে এখানে অসুখ হওয়ার সম্ভাবনাও কম। এই কারণে বেশিরভাগ সেক্স লিঙ্কড ডিসঅর্ডার এটা হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলার মিউটেশনের কারণেই হয়। মেয়েদের যেহেতু দুইটি এক্স ক্রোমোজোম থাকে, সেহেতু এক্স ক্রোমোজোমে মিউটেশন থাকলেও, একটাতে যদি মিউটেশন থাকে আরেকটা এক্স ক্রোমোজোম এটা স্বাভাবিক হইতে পারে। এই কথাটা দ্বারা কি বুঝাইছে এটা একটু বুঝো। দেখো, ছেলের ক্ষেত্রে কিন্তু এক্স ক্রোমোজোম একটা, ছেলের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। কিন্তু মেয়ের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম হচ্ছে দুইটা। মেয়ের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম কয়টা ভাইয়া? দুইটা। তো আমি একটু আগে একটা কথা লিখেছি যে এক্স ক্রোমোজোমের কারণে, তাহলে এটা হচ্ছে মনে রাখো বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণে কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হয়। তো এক্স ক্রোমোজোমেরই সমস্যা বেশি হতে পারে। এই যে দেখো এক্স ক্রোমোজোম, এটার সমস্যাটা বেশি হইতে পারে। তো মেয়েদের ক্ষেত্রে তো এক্স ক্রোমোজোম কয়টা? দুইটা। আর ছেলেদের ক্ষেত্রে একটা। তো তোমরা অনেকে খুশি হয়ে যাইতে পারো যে ভাইয়া, মেয়েদের মনে হয়, মানে ছেলেরা বিশেষ করে খুশি হয়ে যাইতে পারো যে ভাইয়া মেয়েদের তো বেশি থাকে, এক্স ক্রোমোজোমে তো সমস্যাটা হচ্ছে, ওয়াই ক্রোমোজোমে তো সমস্যা হচ্ছে না, তার মানে কি ছেলেদের হয়তো বা সমস্যাগুলো কম হবে, মেয়েদের সমস্যাটা বেশি হবে। এটা তোমার মনে হতে পারে, কিন্তু আসলে তা না। মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা কম হয়, অনেক কম হয়। ছেলেদের ক্ষেত্রে এই রোগগুলা, যেই রোগগুলা হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কারণে, এই রোগগুলা বেশি হওয়ার সম্ভাবনা আছে। এর কারণ কি দেখো ভাইয়া, মেয়েদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম হচ্ছে দুইটা। এখন একটা এক্স ক্রোমোজোমে যদি সমস্যা থাকে, ধরে নাও যে একটা এক্স ক্রোমোজোমে সমস্যা আছে, সেটাকে আমি প্রকাশ করলাম এক্স ড্যাশ দ্বারা, কিন্তু আরেকটা ক্রোমোজোম তো ভালো আছে, তাই না? তাহলে একটাতে সমস্যা আছে, আরেকটাতে ভালো আছে, সেই ক্ষেত্রে মেয়েদের কোনো সমস্যাই হবে না। বুঝতে পেরেছো? ধরে নাও যে তোমার কাছে দুইটা যন্ত্র আছে, একটা কাজ করতেছে না। ধরে নাও যে আমার কাছে দুইটা ফোন আছে, একটা ফোন নষ্ট হয়ে গেল, আমার কি সমস্যা হবে? সমস্যা হবে না। কিন্তু আমার কাছে একটা ফোন আছে আর একটা ল্যাপটপ আছে, তো ফোনটা যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি
আমার অনেক ঝামেলার মধ্যেই পড়বো, ল্যাপটপ দিয়ে তো সব কাজ আমি করতে পারবো না, ল্যাপটপ তো বাইরে নিয়ে যেতে পারবো না সব সময়, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে এমন যে ছেলেদের ক্ষেত্রে একটা এক্স আছে এবং একটা এক্সে যদি সমস্যা থাকে ছেলেদের সমস্যা হয়ে যাবে, ছেলেদের রোগটা প্রকাশ পাবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখো একটা এক্সের সমস্যা থাকলেও আরেকটা এক্সের সমস্যা নাই। তাহলে মেয়েরা এই ক্রোমোজোমটা বহন করতেছে, সমস্যাওয়ালা যে ক্রোমোজোমটা সেটা বহন করতেছে, কিন্তু সে ওই রোগে আক্রান্ত হবে না। তো মেয়েদের ক্ষেত্রে এই ক্রোমোজোমটা যদি আবার তার সন্তান হয়, সন্তানের ক্ষেত্রে হইতে পারে সন্তান ওই রোগগুলো আক্রান্ত হইতে পারে, কিন্তু সেই মেয়েটা কিন্তু আক্রান্ত হচ্ছে না। তাহলে এই কথাগুলোই লেখা আছে দেখো। তাহলে মেয়েদের ক্ষেত্রে একটাতে মিউটেশন থাকলেও আরেকটা স্বাভাবিক থাকে, এই কারণে রোগের লক্ষণ প্রকাশ পায় না। তাহলে দুইটি এক্স ক্রোমোজোমই যদি একই সাথে ধরে নাও এটাতেও এক্স ড্যাশ আছে এইটাতেও সমস্যা আছে, তখন সেই রোগের লক্ষণটা প্রকাশ পাবে। আচ্ছা, তাহলে দেখো দুইটা যদি একসাথেই থাকে একই সাথে মিউটেশন থাকার সম্ভাবনা খুবই কম বলে মেয়েরা সাধারণত সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে আক্রান্ত হয় না, বড়জোর বাহক হয়। এই যে যখন এইখানে একটা ক্রোমোজোম থাকতেছে, দেখো তো ভাইয়া, সরি, আচ্ছা, যখন পুরোটাই মুছে দিই, দেখো যখন এক্স ড্যাশ আর এক্স, তাহলে একটা খারাপ একটা ভালো, তখন সে রোগে আক্রান্ত হচ্ছে না, তবে এই সেক্স লিঙ্ক যে জিনটা সেটা বহন করতেছে, তার মানে কি সে হচ্ছে বাহক, এই মেয়েটা হবে বাহক, এই কথাটা মনে রাখো। তাহলে বাহক হিসেবে কাজ করতেছে সেই মেয়েটা। ওকে, তাহলে সে নিজে অসুস্থ নয়, কিন্তু অস্বাভাবিকতার জিন বহন করে, তাকে বলা হচ্ছে বাহক। পুরুষের যেহেতু এক্স ক্রোমোজোম মাত্র একটি, তাই তারা সেক্স লিঙ্ক অসুখের বাহক হয় না। সেটিতে অসুখ সৃষ্টিকারী মিউটেশন থাকলে তাদের ভেতরে অসুখের লক্ষণটা প্রকাশ পায়। ওকে, তাহলে দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি কি, যেমন হচ্ছে এই যে বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে বর্ণান্ধতা, যার ইংলিশটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতার ইংলিশটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। তো মনে রাখো প্রতি 10 জন পুরুষের মধ্যে একজনের কিন্তু এই কালার ব্লাইন্ড হতে পারে, একটা পুরুষ কালার ব্লাইন্ড হতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে এটা না হওয়ার সম্ভাবনাটাই কম। তো আমি তোমাদেরকে একটু সহজভাবে উপস্থাপন করি বিষয়টা। ধরে নাও যে একটা ছেলের জিনটা কি বলতো, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই হইলে সেই ছেলেটা হবে স্বাভাবিক, তাহলে সেই ছেলেটা হচ্ছে স্বাভাবিক। এক্স ওয়াই থাকলে স্বাভাবিক ছেলে, স্বাভাবিক পুরুষ। আচ্ছা, যদি বিষয়টা এমন হয় যে না একটা এক্স ড্যাশ চলে আসছে, যদি বিষয়টা এমন হয় যে ভাইয়া এক্স ড্যাশ চলে আসলো, এই কালারটা হয়তো বা সাদার ভিতরে ভালো করে বুঝতে পারবে না, আমি অন্য একটা কালার দিয়ে দেখাই। ধরে নাও এটাও মনে হয় বোঝা যাবে না। আচ্ছা, কোন কালারটা দিব তাহলে ভাইয়া? এটা দিই। দেখো এক্স ড্যাশ, তার মানে কি এক্স ড্যাশ এক্স সি লিখি, সি মানে হচ্ছে কালার ব্লাইন্ড, ধরে নাও এক্স সি। আচ্ছা, তাহলে এক্স সি আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স সি ওয়াই মানে কি বলতো, সেই পুরুষটা কি আর স্বাভাবিক থাকলো না, সেই পুরুষটা কি হয়ে যাবে, বর্ণান্ধ পুরুষ। এই কথাটা মনে রাখো। তাহলে সেই পুরুষটা কি হয়ে যাবে, বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ। আচ্ছা, এখন মেয়েরা স্বাভাবিক হয় কিভাবে বলতো? মেয়েদের ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয় যে এক্স এক্স, শুধুমাত্র এক্স এক্স, তার মানে কি সেই মেয়েটা হবে স্বাভাবিক মেয়ে বা স্বাভাবিক মহিলা, সেই মহিলাটা হবে স্বাভাবিক মহিলা মহিলা। কিন্তু যদি বিষয়টা এমন হয়ে যায়, যদি বিষয়টা এমন হয়ে যায় যে একটা এক্স এক্স সি আর একটা হচ্ছে শুধুমাত্র এক্স, একটা স্বাভাবিক একটা সমস্যা আছে, তাহলে সেই মেয়েটা স্বাভাবিকই হবে তবে বাহক। তাহলে এই কথাটা মনে রাখো, মেয়েটা স্বাভাবিক তবে বাহক, তবে বাহক, ঠিক আছে? আর যদি বিষয়টা এমন হয়ে যায় যে দুইটাই এক্সসি চলে আসলো, এক্সসি এক্সসি, তাহলে বলতো সেই মেয়েটার কি হবে, সেই মেয়েটা বর্ণান্ধ হবে। তাহলে অ্যাট লাস্ট সেই মেয়েটা কি হয়ে যাবে, বর্ণান্ধ হবে, বর্ণান্ধ হবে। তাহলে এটার হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে, ঠিক আছে? এক্সি এক্সি হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে, সম্ভাবনা নাই বললেই চলে। তো
এই যে এইটা যদি তোমরা জানা থাকে, এই বিষয়টা যদি তোমাদের জানা থাকে, তোমাকে যে কোনো ধরনের ক্রস দিলে তোমরা পারবা। যদিও তোমাদের 9-10 এ এই ক্রসটা খুব বেশি আসে না, তারপরেও যদি কখনো এমসিকিউতে দিয়ে দেয় বা স্যাররা যদি একটু কঠিন কোশ্চেন করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। তাহলে সেই সময় কিন্তু তোমার পারতে হবে। তাহলে এই কি টাইপের প্রশ্ন করতে পারে? তোমাকে বলতে পারে যে একজন বর্ণান্ধ পুরুষ আরেকজন স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলো, তাহলে তাদের সন্তানরা কেমন হবে? এছাড়া তোমাকে বলতে পারে, এইভাবে বলতে পারে, দেখো ভাইয়া, এভাবে বলতে পারে একজন একজন বর্ণান্ধ 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 পুরুষের সাথে একজন বাহক বাহক মহিলার বিয়ে হলে তার সন্তানরা কেমন হবে? সন্তানরা কেমন হবে, এই কথাটা বলতে পারে। তাহলে দেখো আমরা কিন্তু আগে থেকেই এটা বুঝতে পারবো যে তার সন্তানটা কেমন হতে পারে, সেটা কিন্তু আমরা আগে থেকে ইয়ে করতে পারবো, ধারণা করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো সন্তানরা কেমন হবে খুবই ইন্টারেস্টিং। এই অধ্যায়ের যে পড়াগুলা তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে খুবই ভালো ভালো কিছু বিষয় পাবা। এই অধ্যায়টা সবচেয়ে বেশি মজার। তাহলে দেখো, আমি তাহলে একটা বর্ণান্ধ পুরুষের সাথে যদি আমি একটা বাহক মহিলার বিয়ে দিই, তাহলে পুরুষটা কেমন ভাইয়া? এটা হচ্ছে পুরুষ, পুরুষের চিহ্ন আমি শিখিয়েছি। তাহলে আমি যদি বলি ফিনোটাইপ, এই টার্মগুলো নিশ্চয়ই তোমাদেরকে শিখিয়েছি গতকাল, তাই না? আমি একটু ভালো করে শিখাই তোমাদের। ফিনোটাইপ, তাহলে পুরুষের ফিনোটাইপটা কেমন হবে ভাইয়া? ফিনোটাইপ মানে কি? জীবের অবস্থা। পুরুষটা কেমন? বর্ণান্ধ, তাহলে পুরুষটা হচ্ছে বর্ণান্ধ। আর মহিলাটা কেমন? মহিলাটা হচ্ছে বাহক। তাহলে বাহক মহিলা আর বর্ণান্ধ পুরুষের জিনোটাইপটা কেমন হবে? জিনোটাইপ নিশ্চয়ই মনে আছে তোমাদের। জিনোটাইপ, জিনোটাইপ মানে কি? জিনের অবস্থা। তো বর্ণান্ধ পুরুষের জিনের অবস্থাটা কেমন? এক্স ওয়াই, এক্স সি ওয়াই, তাই না? এই যে এক্স সি ওয়াই। আচ্ছা, আমি কালার দিয়ে দেখাই। তাহলে এটা হচ্ছে এক্স সি ওয়াই। ঠিক আছে, এক্স সি ওয়াই। আর বাহক মহিলার যে জিনোটাইপ সেটা কেমন হবে? এক্সি এক্সি এক্স। আচ্ছা, তাহলে এই জিনোটাইপ থেকে এবার আমরা বের করব গ্যামিট। গ্যামিট মানে কি? দুইটা ভাগ হয়ে যাবে। এখানে শুক্রাণুতে দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে যাবে। তাহলে দুইটা ক্রোমোজোম যদি শুক্রাণুতে আলাদা হয়ে যায়, একটা তো ওয়াই থাকবে, এখানে তো একটা এক্স থাকবে, এবং বাকি দুইটা কি হবে? একটা হবে এক্সি, এটাও হবে এক্সি। এবার জাস্ট ওই রুলটা ফলো করো, 13, 14, 23, 24। তাহলে 13 মানে কি? এই যে একের সাথে 3, অর্থাৎ 1, 3, 1, 4, 2, 3, 2, 4। এই রুলটা ফলো করো। তাহলে আমরা কি কি পাবো দেখো তো। আচ্ছা, আমি ফার্স্টে এটা লিখে নিই। এখানে পাবো এক্সি, এখানে পাবো এক্সি এক্সি, দুটো এক্সি, আর এখানে পাবো এক্সি, একটা এক্সি পাবো। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে বাকিগুলো পূরণ করে ফেলি, এখানেও আমরা পাচ্ছি একটা, এখানেও তো এক্সি পাবো। সরি, আমি ভুল লিখছি। ঠিক আছে, এখানে এক্সি পাবো না, আমরা পাবো এইটাতে, এইখানে পাবো এক্সি, তাই না ভাইয়া? ওকে, তাহলে বাকিগুলা যদি আমি কালো কালি দিয়ে দেখাই, তাহলে এইখানে পাবো এক্সি এক্স, এইখানে পাবো, এইখানেও তো এক্সি পাবো, আল্লাহ। ঠিক আছে, এখানেও পাবো আমরা এক্সি, এবং সাথে পাবো ওয়াই, এবং এইখানে পাবো এক্স ওয়াই, এই জায়গাটাতে পাবো এক্স ওয়াই। তাহলে দেখো তো ভাইয়া, এখানে যে মেয়েটা হইছে সে কি হবে ভাইয়া? সে হবে বর্ণান্ধ। বর্ণান্ধ, এইখানে যে মেয়েটা হবে সে কিন্তু বর্ণান্ধ না, এখানে একটা এক্সই একটা এক্স, তার মানে কি? সে হবে
বাহক। আচ্ছা, এই ছেলেটা কি হবে বলো তো, বা এই পুরুষটা কি হবে? এই পুরুষটা হবে একটা এক্সি, আর পুরুষে একটা এক্সি মানে হচ্ছে সে বর্ণান্ধ, তাই না? তাহলে এ হচ্ছে বর্ণান্ধ হবে, এবং এক্স ওয়াই তার মানে কি এই পুরুষটা হবে স্বাভাবিক। স্বাভাবিক। তাহলে দেখো, একটা বর্ণান্ধ পুরুষের সাথে যদি একটা বাহক মহিলার বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সন্তানরা কেমন হইতে পারে? সন্তানরা হইতে পারে বর্ণান্ধ, বাহক হইতে পারে, অথবা স্বাভাবিক হইতে পারে। ঠিক আছে, বর্ণান্ধ হবে, অথবা স্বাভাবিক হবে, অথবা বাহক হবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমাকে এখানে চেঞ্জ করে দিতে পারবি আমি, তাই না? এখানে যদি বলি স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলা, স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলা, তাই না? এভাবে যে কোনো ভাবে আমি দিতে পারি। এখন আশা করি তোমরা পারবা। তাহলে এখানে কি লেখা আছে দেখো, যখন, আচ্ছা, কালার ব্লাইন্ড মানে কি ভাইয়া বলো তো? কালার ব্লাইন্ড মানে হচ্ছে, ব্লাইন্ড মানে তো অন্ধ, কালার ব্লাইন্ড মানে হচ্ছে রঙের প্রতি অন্ধ। তাহলে আমরা তো সব ধরনের রং দেখতে পাই, কিন্তু যদি বিষয়টা এমন হইতো যে আমি দু একটা রং দেখতে পাচ্ছি না, আমি লাল রং মানে দেখতে পাবো, তবে লাল রংটা লাল হিসেবে আমি দেখতে পাবো না, অন্য কোনো কিছু একটা দেখবো। বুঝতে পেরেছো? বা লাল আর সবুজ রং, এই দুটার মধ্যে আমি পার্থক্য করতে পারবো না। ঠিক আছে, কোনটা লাল রং কোনটা সবুজ রং আমরা তো দেখলে বুঝতে পারি, কিন্তু যারা বর্ণান্ধ, লাল রং কোনটা সবুজ রং কোনটা দেখে বুঝতে পারবে না। তো তোমরা আসলে বুঝতে পারো কিনা, আসো এখনই একটা চেক হয়ে যায়, তোমরা আসলে কেউ বর্ণান্ধ আছো কিনা বলো তো ভাইয়া। এইখানে এই যে এই টেস্টটা, বর্ণান্ধ পরীক্ষা করার জন্য যে টেস্টটা, সেটার নাম হচ্ছে ইশিহারা টেস্ট। নামটা ভালো করে মনে রাখতে পারো, টেস্টটার নাম হচ্ছে ইশিহারা টেস্ট। তাহলে এই জায়গাটাতে একটা লেটার লেখা লেখা আছে, বা একটা অক্ষর লেখা আছে, একটা না অ্যাকচুয়ালি দুইটা অক্ষর লেখা আছে। তোমরা কি বুঝতে পারতেছো সেই অক্ষরটা? আচ্ছা, আমি বলে দিই, সেই অক্ষরটা হচ্ছে এই যে ৭৪, অক্ষরটা হচ্ছে ৭৪। তাহলে যারা যারা ৭৪ দেখবা, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা যদি কোনো কারণে এইখানে ৭৪ না দেখে ২১ দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্যা আছে, তোমরা ডাক্তার দেখাইতে হবে তোমাদের। ঠিক আছে? তাহলে ৭৪ না দেখে যদি ২১ দেখে থাকো, তাহলে দ্রুততম সময়ে তোমরা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটার। ঠিক আছে? ওকে। তাহলে দেখো, যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না, তাহলে হচ্ছে সেটা হচ্ছে বর্ণান্ধতা। রং চেনার জন্য আমাদের চোখের ভেতরে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। তাহলে রং শনাক্তকরণ করার জন্য কি থাকে? মনে রাখো, পিগমেন্ট থাকে, এমসিকিউতে আসতে পারে। কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষের রং শনাক্তকারী যে পিগমেন্ট, এই পিগমেন্টটা যদি অভাব ঘটে, তাহলে কি সেই মানুষটা বর্ণান্ধ হবে। আচ্ছা, যদি কারো একটি পিগমেন্ট না থাকে, তাহলে একটা পিগমেন্ট না থাকলে সে লাল সবুজ চিনতে পারে না। আর যদি পিগমেন্ট একটার চেয়ে বেশি অভাব থাকে, বেশি পিগমেন্টের অভাব থাকে, তাহলে লাল সবুজ ছাড়াও আরও কিছু রং সেগুলো চিনতে পারবে না। ঠিক আছে? তাহলে একাধিক পিগমেন্ট না থাকলে লাল সবুজ রং ছাড়াও রোগী নীল হলুদের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। পুরুষের বেলায় ১০ জনে একজন হচ্ছে বর্ণান্ধ হতে পারে, তবে স্ত্রীদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এই সংখ্যাটা খুবই কম। ঠিক আছে, টেস্টটার নাম হচ্ছে ইশিয়ারা টেস্ট। বংশগতি ছাড়াও কোনো কোনো ওষুধের কারণে এই রোগটা ঘটতে পারে। ওষুধটার নাম দেখো, হাইড্রোক্সিক্লোরোকুইনিন। এই ওষুধটা সেবনের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কালার ব্লাইন্ড হতে পারে, এবং এইসব ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া শ্রেয়। ঠিক আছে, এখানে আমি যে বিষয়টা বুঝাইছি, যেমন এইখানে কি দেখানো হয়েছে, এখানে হচ্ছে বাবা, বাবা হচ্ছে বর্ণান্ধ, বাবা হচ্ছে বর্ণান্ধ, আর মা হচ্ছে বাহক, মা হচ্ছে বাহক। এই দুইজনের মধ্যে ক্রস ঘটানো হয়েছে, আমিও তো তাই দেখাইছি, তাই না? আমিও তো সেটাই দেখাইছি তোমাদেরকে, একজন বাহক বাবা, বর্ণান্ধ বাবা, এবং বাহক মা। তাহলে এইখানে যেটা দেখানো হয়েছে, এটা আমি দেখাই ফেলছি অলরেডি। তাহলে দেখো, পরের অংশটাতে যাই, পরের অংশটাতে যাই, কি বলা আছে? থ্যালাসেমিয়া। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে, এখানে যদি আমি এখন একটু এখানে যদি আমি এখন একটু তুলনা করতে চাই, এখানে যদি তুলনা করতে চাই, তাহলে আমরা কি কি পাইছি বলতো? যে মেয়েটা পাইছি, মানে কি বাহক মহিলা, বর্ণান্ধ মহিলা, বর্ণান্ধ মহিলা কয়জন পাইছি? একজন পাইছি, তাই না? আমি যদি বলি যে বাহক মহিলা কয়জন পাইছি? একজনই পাইছি। আমি যদি বলি বর্ণান্ধ পুরুষ কয়জন পাইছি? একজন পাইছি। এবং স্বাভাবিক পুরুষ কয়জন পাইছি? একজন পাইছি। তাহলে ওইটা আমি জাস্ট তুলনা করলাম, বিষয়টা হচ্ছে তুলনা করলাম, এই বিষয়টাকে বলা হয় ফিনোটাইপিক অনুপাত। হ্যাঁ, তাহলে দেখো এখানে সেই তুলনাটা করে দেওয়া আছে, যে একজন অসুস্থ বা বর্ণান্ধ, তাহলে বর্ণান্ধ মেয়ে একজন,
এই যে বর্ণান্ধ মেয়ে কয়জন? একজন। বাহক মেয়ে কয়জন? একজন। অসুস্থ ছেলে কয়জন? একজন। এবং স্বাভাবিক ছেলে কয়জন? স্বাভাবিক ছেলেও একজনই। তাহলে এই তুলনাটা এখানে দেওয়া আছে। এই বিষয়টাকে বলা হয় ফিনোটাইপিক অনুপাত। মনে রাখো, এই বিষয়টাকে বলা হয় ফিনোটাইপিক অনুপাত। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া সম্পর্কে যে কথাটা মনে রাখো, থ্যালাসেমিয়া সম্পর্কে মনে রাখো, এর আগে যেটা আমরা পড়ছি কালার ব্লাইন্ড, সেটা কিন্তু ছিল সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। হ্যাঁ, অর্থাৎ সেক্স ক্রোমোজোম দ্বারা হয়। কিন্তু থ্যালাসেমিয়া যেটা, সেটা কিন্তু হয় অটোজোমাল। এটাকে বলা হয় অটোজোমাল ব্যাধি। হ্যাঁ, এটা হচ্ছে অটোজোমাল ব্যাধি। অটোজোম, এখানে জোম আছে নাকি সোম আছে? আচ্ছা, এটা হচ্ছে একটু দেখো তো ভাইয়া, এই যে অটোজোম, সোম আছে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় অটোজোমাল ব্যাধি। এটা অটোজোমালও বলা হয় অনেক সময়, ঠিক আছে? এটাকে বলা হয় অটোজোমাল ব্যাধি। আচ্ছা, অটোজোমাল ব্যাধি হওয়ার কারণে এইখানে যে ঘটনাটা ঘটবে, আগেরবার আমরা দেখছি যে পুরুষরা বাহক হতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব যে পুরুষরাও বাহক হতে পারে, ঠিক আছে? তাহলে অটোজোম দ্বারা যেহেতু হচ্ছে, এই ক্ষেত্রে স্ত্রী পুরুষ পুরুষ উভয়ই বাহক হতে পারে। এই কথাটা মনে রাখো, উভয়ই বাহক হতে পারে, বাহক হতে পারে, এই কথাটা মনে রাখো ভাইয়া, ঠিক আছে? তাহলে থ্যালাসেমিয়া এটা হচ্ছে একটা রোগ। তোমরা মাঝে মাঝে হয়তো বা দেখবা, তোমরা যদি কেউ ব্লাড ব্যাংকের সাথে সম্পৃক্ত থাকো, কেউ যদি রক্ত ম্যানেজ করো, এরকম কোনো জায়গাতে সম্পৃক্ত থাকো, তাহলে সেক্ষেত্রে দেখবা যে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত প্রয়োজন, এই টাইপের বিজ্ঞপ্তি কিন্তু বারবারই আসে, তাই না? তাহলে থ্যালাসেমিয়া এটা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদনজনিত রোগ। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা যেটাকে বলা হয় আরবিসি, এই আরবিসি উৎপাদনজনিত রোগ বা অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে কি হয়ে যায়? আরবিসি গুলা নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের দেহে প্রতিনিয়ত আরবিসি তৈরি হচ্ছে। এখন এই আরবিসিটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি? লোহিত রক্তকণিকার ঘাটতি দেখা যাবে। এটা হচ্ছে থ্যালাসেমিয়া। আচ্ছা, তাহলে এটা বংশ পরম্পরায় ঘটে থাকে। থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত রক্তজনিত সমস্যা। ধারণা করা হয় যে প্রতি বছর প্রায় 7,000 শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে প্রতি বছর 7,000। তবে বর্তমানে বাংলাদেশে কয় লক্ষ রোগী আছে? 1 লক্ষ। এটি একটি অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার, অর্থাৎ বাবা ও মা উভয়ে এই রোগের বাহক বা রোগী হলে তবেই সন্তানের মধ্যে এই লক্ষণটা প্রকাশ পাবে। চাচাতো, মামাতো, খালাতো ভাই বোন যারা আছে তাদের মধ্যে নিকটাত্মীয়ের মধ্যে যদি বিয়ে হয়, তাহলে এই রোগের সম্ভাবনাটা বাড়ে। তো একটা কথা চিকিৎসা বিজ্ঞানে খুবই কঠোরভাবে নিষেধ করা হয়, সেটা হচ্ছে নিজ আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করাটা, এটা করতে অনুৎসাহিত করা হয়। করলে যে সব ক্ষেত্রে সমস্যা হবে বিষয়টা এমন না, তবে সমস্যা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। বুঝতে পেরেছো? তাহলে এই যে নিকট আত্মীয়ের মধ্যে যদি বিয়ে হয়, তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের দেহে না 2 ধরনের প্রোটিন আছে। লোহিত রক্তকণিকায় 2 ধরনের প্রোটিন দিয়ে তৈরি। লোহিত রক্তকণিকা 2 ধরনের প্রোটিন। একটাকে বলা হচ্ছে, তাহলে 2 ধরনের প্রোটিন। একটা হচ্ছে আলফা, আরেকটা কি? আরেকটা হচ্ছে বিটা। তাহলে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে প্রোটিন। কিভাবে বুঝলাম ভাইয়া? দেখো, গ্লোবিউলিন নামের শেষে আছে আইএন। তাহলে কোনো নামের শেষে যদি কখনো দেখো আইএন আছে, সেটা কিন্তু একটা প্রোটিন। এই কথাটা মনে রাখো। তাহলে সেটা হচ্ছে প্রোটিন। তাহলে আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন এই 2 ধরনের প্রোটিন, এটা লোহিত রক্তকণিকায় এই দুটা প্রোটিন দ্বারা গঠিত। তাহলে থ্যালাসেমিয়া হয় এই দুটা প্রোটিন যদি নষ্ট হয়ে যায় বা এই দুটা প্রোটিন যদি উৎপন্ন না হয় সেটার কারণে। ঠিক আছে? তাহলে যদি আলফা গ্লোবিউলিন এটা তৈরি না হয়, তাহলে সেই থ্যালাসেমিয়াটা কি হবে? সেটাকে আমরা বলতে পারি আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা গ্লোবিউলিন অনুপস্থিত থাকে, সেটাকেও আমরা বলতে পারি বিটা থ্যালাসেমিয়া। ওকে? তাহলে দেখো, এই কথাটা বলা আছে যে এই দুটা জিন যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে রক্তকোষটা উৎপাদ তাহলে ত্রুটিপূর্ণ রক্তকোষ তৈরি হয়। ঠিক আছে? তাহলে 2 ধরনের জিনের সমস্যার জন্য 2 ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়, যেমন আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া তখনই হয় যখন আলফা গ্লোবিউলিন তৈরি হয় না বা অনুপস্থিত থাকে। এই ধরনের রোগ কোথায় দেখা যায়? দেখো, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন, আফ্রিকার জনগণের মধ্যে বেশি দেখা যায়। আর বিটা গ্লোবিউলিন
বিটা থ্যালাসেমিয়া তখনই হবে যদি বিটা গ্লোবুলিন অনুপস্থিত থাকে বা তৈরি না হয়। ঠিক আছে, তাহলে এই বিটা থ্যালাসেমিয়াকে একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে আদর করে বলা হয় কুলির থ্যালাসেমিয়া। ওকে, এ ধরনের রোগ কোথায় বেশি হয়? ভূমধ্যসাগরীয় এলাকাবাসীদের মধ্যে বেশি দেখা যায়। এছাড়াও কিছু পরিমাণ আফ্রিকান, আমেরিকান, চীন, এশিয়াবাসীদের মধ্যেও এটা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়া এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, এই দুই ভাগ হচ্ছে, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মেজর, আরেকটা হচ্ছে মাইনর। একটা হচ্ছে মেজর, আরেকটা হচ্ছে মাইনর। মেজর কাকে বলবো? যদি বিষয়টা এমন হয় যে আমরা তো জানি যে এই রোগগুলা আমাদের পিতামাতা থেকে আসে, এই রোগগুলা এমনি এমনি হয় না। আমাদের পিতামাতার যদি এই রোগগুলা থাকে তাহলে সেক্ষেত্রে আমার দেহে আসতে পারে। এখন পিতা এবং মাতা দুইজনের মধ্যে যদি আগে থেকে থ্যালাসেমিয়া থাকে তাহলে সেই সেই রোগটা আমার মধ্যেও আসবে। তখন সেটাকে আমরা বলবো মেজর। অর্থাৎ মেজর মানে কি? মেজর মানে হচ্ছে একটু বড়। তাহলে পিতামাতা দুইজনেরই যদি এই রোগটা আগে হয়ে থাকে, মানে পিতামাতা দুইজনেরই যদি উপস্থিত থাকে এবং তারপরে যদি আমার মধ্যে আসে, সেটা হচ্ছে মেজর। আর যদি বিষয়টা এমন হয় যে হয় পিতার আছে অথবা মাতার আছে, তারপরে আমার মধ্যে আসছে, তাহলে আমি বাহক হব। আমি কিন্তু আক্রান্ত হব না, আমি হব বাহক। তখন এই রোগটাকে আমি বলবো, বা এই থ্যালাসেমিয়া, এটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। ঠিক আছে, তাহলে থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়ার জিন পেয়ে থাকে। আর মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন কেবল বাবা অথবা মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এ ধরনের শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না, শুধুমাত্র এরা বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ যদি বিষয়টা এমন হয় যে আমার পিতা অথবা মাতার মধ্যে জিন আছে, দুজনের মধ্যেই নাই, মানে দুইজনের মধ্যে একসাথে নাই, হয় পিতার আছে অথবা মাতার আছে, সেক্ষেত্রে আমার মধ্যে ওই জিনটা থাকবে, তবে আমি বাহক হিসেবে কাজ করব। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে একটু খেয়াল করে দেখো, ধরে নাও যে একজন মাতা, তার মধ্যে থ্যালাসেমিয়ার একটা জিন আছে, মানে তার মধ্যে তিনি হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক, তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত না। ধরে নাও যে মাতা হচ্ছে বাহক। এখানে এই লাল দ্বারা বুঝাইছে, এখানে লাল মানে হচ্ছে থ্যালাসেমিয়ার জিন, আর আর মানে হচ্ছে সুস্থ জিন। তো আমরা তো জানি যে দুইটা জিন পাশাপাশি থাকে ক্রোমোজোমে, তাই না? আমরা পড়েছি এর আগে। তো একটা হচ্ছে আর, আর কে আমি ধরতেছি, এই যে ছোট হাতের আর কে আমি ধরতেছি থ্যালাসেমিয়ার জিন, আর বড় হাতের আর কে আমি ধরতেছি সুস্থ জিন। তাহলে ধরে নাও যে তোমার মাতার মধ্যে ক্যাপিটাল আরও আছে, স্মল আরও আছে, তার মানে কি তোমার মাতা হবে বাহক। কারণ কি আমরা জানি যে একটা প্রকট জিন থাকলে সেই বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। তাহলে ক্যাপিটাল আর হচ্ছে প্রকট জিন এবং এটা হচ্ছে সুস্থ হওয়ার জিন। তাহলে মাতা সুস্থ হবে, তবে তার মধ্যে থ্যালাসেমিয়ার জিনটাও আছে, তিনি বাহক। আচ্ছা, এবং পিতার ক্ষেত্রেও ঠিক সেম, পিতার ক্ষেত্রেও আর স্মল আর, তার মানে কি পিতা হচ্ছে সুস্থ তবে থ্যালাসেমিয়ার বাহক। তো আমি যদি এদের মধ্যে ক্রস ঘটাই, এই যে সুস্থ এবং এই যে সুস্থ তবে বাহক পিতামাতার মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে কি হবে? ঘটনাটা কি হবে দেখো, তাহলে পিতা এবং মাতা, তাহলে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এইখানে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে ক্যাপিটাল আর স্মল আর, এখানেও দুইটা ভাগে ভাগ হবে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে দেখো তো ভাইয়া, এখানে 1 3 1 4 2 3 2 4, এটা যদি করা হয় সেই ক্ষেত্রে কি হবে দেখো তো, ক্যাপিটাল আর হবে, এখানে হবে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর, স্মল আর, তাই না? তাহলে প্রথম যে সন্তানটা, সেখানে একটু খেয়াল করে দেখো তো, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর মানে তো এটা সুস্থ জিন, এটা ভালো জিন। তাহলে সেই সন্তানটা কি হবে? একদম স্বাভাবিক, হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ হবে। এই সন্তানটা কেমন হবে? সম্পূর্ণ সুস্থ হবে। আচ্ছা, বাকি দুইটা সন্তান, এই দুইটা সন্তান সুস্থ হবে তবে বাহক, সুস্থ তবে বাহক হিসেবে কাজ করবে। তবে স্মল আর, এটা তো খারাপ জিন, তাই না? তার মানে কি এটা হচ্ছে আক্রান্ত, এটা হচ্ছে আক্রান্ত, আক্রান্ত সন্তান হবে এটা, স্মল আর স্মল আর। ঠিক আছে, তাহলে এইখানে সেই ক্রসটা ঘটানো হয়েছে দেখো। তাহলে স্মল আর মানে কি? সেই শিশুটা হবে আক্রান্ত। এই যে দেখো, থ্যালাসেমিয়ার 1 ভাগ শিশু, এখানে 4টা শিশুর মধ্যে একটা শিশু, তার মানে কি 4 ভাগের 1 ভাগ শিশু
সে হচ্ছে আক্রান্ত। তাহলে 4 ভাগের 2 ভাগ শিশু, 2 ভাগ শিশু হবে বাহক এবং 4 ভাগের আরো 1 ভাগ শিশু, সেই শিশুটা হবে সুস্থ। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা। ওকে, তাহলে এই থ্যালাসেমিয়ার লক্ষণ কি? থ্যালাসেমিয়ার কারণে রক্ত শূন্যতা হবে এবং তীব্র রক্ত শূন্যতা। আমাদের দেহে, আমার যদি থ্যালাসেমিয়া থাকে, আমার দেহে যে লোহিত রক্তকণিকাটা তৈরি হবে সেখানে ত্রুটি থাকবে এবং ত্রুটি থাকার কারণে সেই লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার পরে আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তীব্র থ্যালাসেমিয়া যদি হয় সেক্ষেত্রে মায়ের পেটেই মারা যেতে পারে শিশুটা। এবং যদি থ্যালাসেমিয়া মেজর থাকে সেক্ষেত্রে বছরের প্রথম বছরেই জটিল রক্তশূন্যতায় ভুগবে সেই শিশুটা। ওকে ওকে, তাহলে চিকিৎসাটা কি? চিকিৎসা হচ্ছে দেখো রক্ত দেওয়া। হ্যাঁ, এই রোগীরা প্রায় 30 বছরের বেশি বাঁচে না বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে থ্যালাসেমিয়া রোগীরা 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম। আচ্ছা, তো এই ক্ষেত্রে চিকিৎসাটা হচ্ছে যে রক্ত প্রদান করতে হবে এবং নির্দিষ্ট ওষুধ খাইতে হবে। নির্দিষ্ট ওষুধ খেয়ে থ্যালাসেমিয়ার চিকিৎসা দেওয়া হয়। এবং এর সাথে লক্ষণীয় যে বিষয়টা, লৌহ সমৃদ্ধ যে ফলগুলো আছে বা ঔষধ, এই জিনিসগুলো খাওয়া যাবে না। তাহলে লৌহ সমৃদ্ধ ফল বা ঔষধ খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? এর কারণ হচ্ছে আমরা যদি এগুলো খাই তাহলে রক্ত জমে যাবে। তাহলে এরা শরীরে জমে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের শরীরে জমে যাবে। এই লৌহগুলা। ঠিক আছে, তাহলে এরপরের যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে জৈব বিবর্তন তত্ত্ব বা ইভলভিয়ার। তো এই বিবর্তনের ইংলিশটা মনে রাখো ভাইয়ারা। বিবর্তনের ইংলিশটা হচ্ছে ইভলিউশন। বিবর্তনের ইংলিশটা হচ্ছে ইভলিউশন। একটা ল্যাটিন ওয়ার্ড আছে, ওয়ার্ডটার নাম হচ্ছে ইভলভিয়ার বা ইভলভারি। ওকে, এটা ল্যাটিন ওয়ার্ড ইভলভারি। এই ইভলভারি থেকে ইভলিউশন শব্দটা আসছে। তো ইভলভারি কথাটার অর্থটা মনে রাখো ভাইয়েরা। ইভলভারি কথাটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, এটাকে আমি বলতে পারি ইভলভারি মানে হচ্ছে পরিবর্তন বা রূপান্তর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ধীরে ধীরে পরিবর্তন, এই কথাটা আমি বলতে পারি। ইভলভারি মানে কি ভাইয়া? ধীরে ধীরে পরিবর্তন, ধীরে ধীরে পরিবর্তন। আচ্ছা, অর্থাৎ বিবর্তন বলতে কি বোঝানো হচ্ছে? বিবর্তন বলতে বোঝানো হচ্ছে একটা পরিবর্তনকে। যেমন তুমি চিন্তা করতে পারো, দেখো পৃথিবীতে যে প্রাণীগুলো আছে প্রত্যেকটা প্রাণী কিন্তু একটা প্রাণীর থেকে আরেকটা প্রাণী কিন্তু উন্নত। যেমন আমাদের মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী কারা? মানুষ, তাই না? তো এখানে এখানে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, বেশ কিছু কথা লেখা আছে। যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, পূর্বে মানুষরা মনে করত যে পৃথিবীতে যে জীবগুলা, সেই জীবগুলা একদম কোটি কোটি বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। কিন্তু একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে জেনোফেন, তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন জীবাশ্ম। ঠিক আছে, তাহলে জীবাশ্ম আবিষ্কার করার পরে উনি দেখতে পান যে এই জীবাশ্মটা, এটা বর্তমান যে প্রাণীগুলা তাদের সাথে মিলতেছে না। তার মানে কি, পূর্বের যে জীবগুলা তারা ছিল কিছুটা ভিন্ন প্রকৃতির। আচ্ছা, তো তারপর থেকে একটা ধারণা প্রচলিত হয়েছে যে পৃথিবীতে যে প্রাণীগুলা সেগুলো হচ্ছে সবসময় উন্নত হতে পারে বা উন্নত হতে চাই। ঠিক আছে, যেমন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যে পরিবেশে বাস করি, পরিবেশের যে পরিবেশটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, যেমন বাংলাদেশে কিন্তু একটা অনুকূল পরিবেশ আছে আমাদের জন্য, তাই না? আমাদের নাতিশীতোষ্ণ এলাকা বলা যায়। কিন্তু হঠাৎ করে যদি পরিবেশটা একটু চেঞ্জ হয়ে যায়, ধরে নাও যে বরফ পড়া শুরু হইলো আমাদের দেশে হঠাৎ করে বরফ পড়া শুরু হলো, অর্থাৎ আহ, ওই যে সাইবেরিয়া, যেই দেশগুলোতে বরফ পড়ে এরকম দেশে যদি পরিণত হয়, তাহলে কি হবে বলতো? আমরা যেভাবে যেভাবে আমরা মানে জীবনযাপন করি, আমাদের নিশ্চয়ই সেই জীবনযাপনটা চেঞ্জ হবে কিছুটা। এর কারণে দেখা যাবে যে হাজার হাজার বছর ধরে বসবাসের ফলে আমাদের মধ্যেও কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যে ডিএনএটা, এটা এখন যেমন আছে, আস্তে আস্তে এইভাবে বসবাসের ফলে দেখা যাবে যে ডিএনএটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিতে পারি ছোট। ধরে নাও যে আমি 5টা ভাল্লুক নিলাম, এগুলো হচ্ছে 5টা ভাল্লুক এবং ভাল্লুকের কালার হচ্ছে কালো। আচ্ছা, 5টা না 4টা নিলাম। তো
এই কালো ভাল্লুকগুলা ধরে নাও যে আমাদের দেশে বাস করতেছে। এখন এই কালো ভাল্লুকটা কে যদি আমি কোনো একটা বরফের এলাকায় রেখে আসি, এখন বরফ তো সাদা বলো তো? তাহলে সাদা বরফের মধ্যে যদি কালো ভাল্লুক থাকে, তাহলে সেই ভাল্লুকগুলা কিন্তু শিকারীর চোখে সহজেই ধরা পড়বে। বা কালো কোনো একটা প্রাণী, সেই প্রাণীটা কিন্তু শিকারীর চোখে সহজেই ধরা পড়বে। তাই না? তাহলে ওই প্রাণীটা আস্তে, আস্তে মারা যাইতে থাকবে। আচ্ছা। তো যেহেতু বরফ হচ্ছে সাদা, সেই সাদা বরফের মধ্যে এই কালো প্রাণীগুলো আছে, তার মানে কি তার বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই প্রাণীগুলার এই যে হাজার, হাজার বছর ধরে সে জীবনযাপনের ফলে যদি কোনো কারণে তার ডিএনএ এর মধ্যে এমন একটা চেঞ্জ চলে আসে বা এমন একটা মিউটেশন ঘটে, এই ওয়ার্ডটা একটু খেয়াল করে দেখো। মিউটেশন, মিউটেশন। তাহলে মিউটেশন মানে কি? এর আগেও আমরা জেনেছি ভাইয়া, মিউটেশন মানে হচ্ছে জিনগত পর্যায়ে পরিবর্তন। মিউটেশন মানে কি ভাইয়া? জিনগত পর্যায়ে পরিবর্তন। জিনগত পর্যায়ে পরিবর্তন। তাহলে কোনো কারণে যদি মিউটেশন ঘটে এই জীবটার জিনে পরিবর্তন ঘটে, সেই ক্ষেত্রে ধরে নাও যে এইখানে এমন একটা কোড লেখা আছে যে কোডের কারণে সেই ভাল্লুকগুলা কালো হতো। এখন এইখানে কিছু একটা চেঞ্জ হয়ে গেল, এই জিনের ভেতরে কোনো একটা চেঞ্জ ঘটে গেল। এই চেঞ্জের কারণে এই ভাল্লুকগুলা হঠাৎ করে কালো থেকে সাদা হয়ে গেল। ধরে নাও এই ভাল্লুকগুলা, এই ৪টা ভাল্লুকের মধ্যে একটা ভাল্লুক হঠাৎ করে কালো থেকে সাদা হয়ে গেল। তাহলে দেখো তো এই সাদা ভাল্লুক থেকে এরপরে যে সন্তানটা জন্ম নিবে সেই সন্তানটা কি হবে? সেও সাদা হবে। তাই না? তাহলে দেখো এইখানে একটা পরিবর্তন ঘটে গেছে। জিনগত পরিবর্তনের কারণে জীবেরও পরিবর্তন ঘটে গেছে। ঠিক আছে? তাহলে দেখো তো এই ভাল্লুকটা সাদা হওয়ার কারণে বরফের দেশে কি তাকে আর দেখা যাবে? খুব ভালো করে দেখা যাবে না। তার মানে কি? সে শিকারীর হাতে কম ধরা পড়বে এবং সেই জীবটা সহজে মারা যাবে না। কিন্তু এই যে কালো ভাল্লুক যেগুলা, এগুলো কিন্তু আস্তে, আস্তে বিলুপ্ত হয়ে যাইতে পারে। কেন? কারণ তারা শিকারীর হাতে সহজেই ধরা পড়বে। তো বিষয়টা হচ্ছে এমন। তাহলে এই হচ্ছে বিষয়। এখন এইখানে বেশ কিছু কথা লেখা আছে, এগুলো একটু দেখবা। এই যে অভিব্যক্তি, এখানে লেখা আছে অভিব্যক্তি। অভিব্যক্তি মানে হচ্ছে মিউটেশন। এই কথাটা মনে রাখো। অভিব্যক্তির ইংলিশটা হচ্ছে মিউটেশন। আচ্ছা। তাহলে অ্যারিস্টটল কি করছে? এই কথাগুলা একটু পড়বা। এখানে লেখা আছে পৃথিবীর সৃষ্টিতে কি, কি হয়েছিল? কিছু গল্প বলা আছে। এগুলো একটু দেখবা। ঠিক আছে? আচ্ছা। এই যে দেখো, এইখানে সেই ওয়ার্ডটা আসছে লাটিন শব্দ ইভলভারি। ইভলভারি থেকে বিবর্তন শব্দটা আসছে। তাহলে ইংরেজ যে দার্শনিক এবং শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার, উনি কি বলছে দেখো, ইভলিউশন কথাটি ব্যবহার করেন। তাহলে ইভলিউশন শব্দটি কে ব্যবহার করেন সেটা বলা আছে। একসময় বলা হতো যে ধীরে ধীরে বা অবিরাম চলমান পরিবর্তন দিয়ে কোনো সরলতম নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল এবং উন্নত নতুন প্রজাতি বা জীবের উদ্ভব ঘটে, তাকে বিবর্তন বলে। তাহলে একসময় সংজ্ঞাটা ছিল যে কোন একটা জীবে, কোন একটা সরল জীব, তার দেহের মধ্যে যে পরিবর্তনটা, এই যে দেখো, এটা হচ্ছে সরল জীব, ধরে নাও এটা হচ্ছে একটা অনুন্নত জীব। এই যে এটা হচ্ছে একটা অনুন্নত জীব। এই অনুন্নত জীব থেকেই তো উন্নত বৈশিষ্ট্যটা প্রকাশ পাইলো। তাই না? তাহলে এই যে এইটাকেই বলা হয় ইভলিউশন, বা এটাকেই বলা হচ্ছে বিবর্তন। তাহলে এটা ছিল আগের সংজ্ঞা। আগের সংজ্ঞা অনুযায়ী কি? যে একটা সরলতম জীব থেকে জটিলতম জীব তৈরি হওয়ার প্রসেসটাই হচ্ছে ইভলভিয়ার না, ইভলিউশন। এই কথাটা বলা আছে যে সরলতম নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল উন্নত জীব তৈরি হওয়াটাকে বলা হচ্ছে ইভলিউশন। কিন্তু বর্তমানে এই সংজ্ঞাটা একটু চেঞ্জ করে ফেলা হয়েছে। কারণ দেখা গেছে আগে মনে করা হতো যে এই প্রসেসটা সবসময় ধীরে ধীরেই ঘটবে। কিন্তু দেখা গেছে যে এই প্রসেসটা ধীরে ধীরে না, অনেক সময় দ্রুততম সময়েও ঘটতে পারে। ঠিক আছে? তাহলে পরের লাইনগুলো কি লেখা আছে দেখো। তাহলে তবে বিবর্তন সবসময় ধীরে ধীরে ঘটে না। পরিবেশের কারণে অনেক সময় দ্রুততম সময়েও ঘটতে পারে। শুধু তাই নয়, বিবর্তনের কারণে জটিল থেকে সরলতম, আগে মনে করা হয়তো যে অনুন্নত বৈশিষ্ট্য থেকে উন্নত বৈশিষ্ট্য পরিণত হবে। ইভলিউশনের কারণে কি হবে ভাইয়া? একটা অনুন্নত বৈশিষ্ট্য থেকে উন্নত বৈশিষ্ট্যতে পরিণত হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বর্তমানে পরীক্ষা করে আবার দেখা গেছে যে সবসময় উন্নত হবে বিষয়টা এমন না। অনেক প্রাণী আছে যারা উন্নত ছিল কিন্তু তারা অনুন্নত হয়ে গেছে। এমনও উদাহরণ আছে। যেমন একটা মাছের কথা এখানে বলা আছে।
সেই মাছটা আগে চোখে দেখতে পেত, কিন্তু হঠাৎ করে সেই মাছটা সমুদ্রের গভীরে বাস করা শুরু করলো। ফার্স্টে উপরের দিকে বাস করতো, এই কারণে তার চোখ ছিল, দেখতে পাইতো। কিন্তু হঠাৎ করে সমুদ্রের গভীরে চলে গেল, এখন সমুদ্রের গভীরে তো অন্ধকার, তাই না? তাহলে তার তো আর দেখার প্রয়োজন নাই। এই কারণে ওই যখন থেকে গভীরে বাস করা শুরু করছে, এরপরে তার চোখটাও নষ্ট হয়ে গেছে বা চোখটা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে দেখো এই যে কেভ ফিশ, এই কেভ ফিশ আগে পানির ওপরের দিকের স্তরে গিয়ে বাস করতো, কিন্তু এই যে ওপরের স্তর থেকে গভীর স্তরে যখন বাস করা শুরু করছে গুহার ভেতরে, তখন তার দৃষ্টিশক্তি হারাইছে। কাজেই এখন বিবর্তন বা ইভলিউশনের সংজ্ঞা জিনের অ্যালিলের মাধ্যমে দেয়া হয়। তাহলে অ্যালিল মানে কি ভাইয়া? অ্যালিল মানে হচ্ছে যেমন ধরে নাও যে আমার দেহে একটা লম্বা করা জিন আছে, বা যে কোনো একটা প্রাণীর দেহে লম্বা করা জিন আছে। এখন লম্বা করার জন্য ২টা জিন থাকে। ঠিক আছে? লম্বা করার জন্য কয়টা জিন থাকবে? ২টা জিন দ্বারা, মানে ২টা জিন বলতে ২টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে? তাহলে ধরে নাও আচ্ছা, ক্রোমোজোম না, জিনটাকে আমি রাখি ফোকাস। তাহলে ধরে নাও যে ২টা জিন, একটা হচ্ছে ক্যাপিটাল টি, এর পাশে আরেকটা একই ধরনের জিন থাকবে, সেটা হতে পারে ক্যাপিটাল টি অথবা স্মল টি। আমি নিলাম স্মল টি। তাহলে এই যে এরা হচ্ছে পরস্পরের অ্যালিল, এরা হচ্ছে পরস্পরের অ্যালিল, অর্থাৎ ক্যাপিটাল টি এর অ্যালিল হচ্ছে স্মল টি, আবার স্মল টি এর অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি। হ্যাঁ, অর্থাৎ টি এর পাশে যেটাই থাকবে সেটাই তার অ্যালিল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লম্বা করার জিন। আবার যদি আমি বলি খাটো করার জিন, তাহলে স্মল, তার পাশে যদি আরেকটি এস থাকে। আচ্ছা, এখানে স্মল টিটাই খাটো করা, অন্য কোনো একটা বৈশিষ্ট্য ধরে নাও যে কালো করার জিন। তাহলে ফর্সা করার জিন, কালো করার জিন। ঠিক আছে? তাহলে এরা যদি পাশাপাশি থাকে, এরাও হচ্ছে পরস্পরের অ্যালিল। তাহলে এই এই যে ইভলভিয়ার বা ইভলিউশন, এই জিনিসটা এখন সংজ্ঞায়িত করা হয় অ্যালিল দ্বারা। ঠিক আছে? কার্টিস বার্নস প্রদত্ত আধুনিক সংজ্ঞা অনুসারে বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মের নির্দিষ্ট এলাকায় বা কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। ঠিক আছে? অর্থাৎ অ্যালিলের ভেতরে যদি কোনো পরিবর্তন দেখা যায়, ধরে নাও যে একটা জীব, সে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। আচ্ছা, এটাও বাদ দাও। ধরে নাও যে আমার চুলের রং কি কালো, তাই না ভাইয়া? তাহলে ধরে নাও যে আমার চুলের রং হচ্ছে কালো বি। তাহলে এর পাশে ক্যাপিটাল বিও থাকতে পারে, স্মল বিও থাকতে পারে, যা থাকে থাক, আমার সেটা দেখার বিষয় না। ধরে নাও যে স্মল বি আছে, তো ক্যাপিটাল বি মানে হচ্ছে সেটা কালো করবে, স্মল বি মানে হচ্ছে সেই চুলটা হবে সাদা, তাই না? তাহলে এরা হচ্ছে পরস্পরের অ্যালিল। তো আমার চুল কালো হয়েছে কেন? কারণ আমার এখানে ক্যাপিটাল বি আছে। যদি বিষয়টা এমন হইতো যে এখানে স্মল বি আসলো, তাহলে আমার চুলের রংটা হয়তো সাদা। তাহলে দেখো, আমার চুলের রং হবে সাদা, আমার চুলের রং না, আমার যে প্রজাতি, আমার প্রজাতির হয় চুলের রং হবে সাদা অথবা কালো, তাই না? কেন, কিভাবে বুঝলাম? এর কারণ হচ্ছে যে ক্যাপিটাল বি যদি থাকে তাহলে কালো হবে, একটা ক্যাপিটাল বি থাকলে কালো। আর যদি ক্যাপিটাল না হয়ে দুইটাই যদি স্মল হয়ে যায়, তাহলে কি সাদা। তার মানে কি, হয় সাদা হবে অথবা কালো হবে। কিন্তু বসবাসের ফলে আস্তে আস্তে কয়েক হাজার কয়েক মানে অনেক বছর বসবাসের ফলে হঠাৎ করে এই প্রজাতির মধ্যে এই যে ক্যাপিটাল বি স্মল বি, এই যে ক্যাপিটাল বি স্মল পি, এই জিনটা হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে গেল। ধরে নাও যে এই যে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে নির্দিষ্ট একটা অংশকে তো বলা হচ্ছে জিন। তাহলে এই জিনে তো মেসেজ লেখা আছে, তাই না? ধরে নাও যে এ টি সি জি জি এ সি টি এ সি, এভাবে মেসেজ লেখা থাকে, তাই না? এগুলো আমরা দেখেছি। তাহলে যেহেতু এর মধ্যে মেসেজ লেখা থাকে, ধরে নাও যে এইখানে যে মেসেজটা লেখা আছে, ধরে নাও এই মেসেজটার অর্থ হচ্ছে আমার চুলের রং হবে কালো। আচ্ছা, তো কোনো কারণে যদি এইখানে এই মেসেজটা একটু পরিবর্তিত হয়ে যায়, যে কোনো কারণে হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে, পরিবেশের কারণে হোক বা আদার্স যে কোনো কারণে, যদি এইখানে এই এইখানে ধরে নাও যে যে জিনিসটা ছিল, ধরে নাও এখানে এ থাকার কথা, কিন্তু এ না থেকে এখানে চলে আসলো সি, হ্যাঁ, বা আদার্স আরো কোনো পরিবর্তন হয়ে গেল, তাহলে পরিবর্তন হওয়ার কারণে আমার চুলের রংটা হয়ে গেল, ধরে নাও হঠাৎ করে হয়ে গেছে টিকটক কালার, তার মানে কি সবুজ কালার হয়ে গেছে। তাহলে দেখো তো, এই যে হঠাৎ করে একটা পরিবর্তন চলে আসলো আমার মধ্যে, তাহলে এটা কি আমি কি বলতে পারবো বলো তো? এটা হচ্ছে একটা ইভলিউশন, এটা একটা বিবর্তন। তাহলে এই যে দেখো, এই কথাটাই বর্তমান সংজ্ঞা, যে আমার ধরে নাও যে আমার পূর্বের যে পুরুষেরা, আমার চুলের রং হয়ে গেছে হঠাৎ করে সবুজ কালার,
তো আমার পূর্বের যে পুরুষেরা তাদের ছিল হয় সাদা অথবা কালো, তো আমারও হয়ে গেছে সবুজ। তার মানে কি তাদের চেয়ে আমি কিছুটা আলাদা হয়ে গেছি। কেন আলাদা হয়েছি বলতো? কারণ এই যে আমার যে অ্যালিল ছিল, এই অ্যালিলের মধ্যে একটু চেঞ্জ হয়ে গেছে। আগের যে অ্যালিল ছিল, অ্যালিলের মধ্যে যে জিনগুলা, সেই জিনগুলো একরকম ছিল, আমার জিনের মধ্যে হালকা একটু চেঞ্জ চলে আসছে। তার মানে কি এই বিষয়টা হচ্ছে আমি বিবর্তিত হয়েছি। এই মানে হচ্ছে এইটা হচ্ছে বিবর্তনের সংজ্ঞা। তাহলে অ্যালিলের মধ্যে যদি চেঞ্জ আসে, এই কথাটাই বলা হয়েছে বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে বা নির্দিষ্ট এলাকা এক কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। তার মানে কি অ্যালিলের ফ্রিকোয়েন্সির যে পরিবর্তন বা অ্যালিলের পরিবর্তন, সেটা হচ্ছে তোমার বিবর্তন। আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সুন্দরবনের সমস্ত বাঘের সবগুলা জিন নির্ণয় করে তার একটি তালিকা তৈরি করা হলো। তাহলে ধরে নাও যে সুন্দরবনে যত বাঘ আছে সব বাঘের, ধরে নাও যে 10টা বাঘ আছে, এই 10টা বাঘের যতগুলা জিন আছে, তো জিন ধরে নাও 10টা বাঘের মধ্যে জিন আছে 100টা, ধরে নাও 100টা জিন আছে, তাহলে একটা তালিকা আমরা তৈরি করলাম। এখন এই 100টা জিন, যেখানে কোন জিনের কোন আলিল কতগুলা, আচ্ছা তাহলে তালিকা তৈরি করা হলো যেখানে কোন জিনের কোন অ্যালিল কতগুলা করে আছে সেটিও হিসাব করা হতো। তাহলে অ্যালিল গুলাও হিসাব করে রাখা হইলো। ঠিক আছে, তাহলে বেশ কিছু বছর পরে পরবর্তী কোনো প্রজন্মের সকল বাঘের সবগুলা জিন নির্ণয় করে আবারও কোনো কোন আলিল কতগুলা করে আছে সেটিও হিসাব করে দেখা হইলো। তাহলে কয়েক বছর পরে আবারও সেই বাঘের আমরা অ্যালিলগুলো পরীক্ষা করে দেখব। পরীক্ষা করে যদি আমরা দেখি যে সেমই আছে, তাহলে কি কোনো পরিবর্তন হয় নাই, এখানে বিবর্তন ঘটে নাই। কিন্তু যদি দেখি যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই জিনগুলা যদি চেঞ্জ হয়ে যায় বা অ্যালিলটা যদি চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে কি বৈশিষ্ট্যটাও কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তো যদি পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে বিবর্তিত হয়েছে। আর যদি কোনো পরিবর্তন না থাকে তাহলে বিবর্তন ঘটে নাই, তাই না? তাহলে দেখো, অ্যালিলের সংখ্যার যদি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, তাহলে বলা যাবে বাঘের পপুলেশনটি বিবর্তিত হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো জীবনের আবির্ভাব কিভাবে হয়েছে। জীবনের আবির্ভাব হয়েছে, আগে তো পৃথিবীতে এই যে গাছপালা বা আদার্স কোনো কিছু ছিল না, পৃথিবীতে একটা গ্যাসের পিণ্ড ছিল, তাই না? তো এরপরে বা পৃথিবীর তাপমাত্রাটা অনেক বেশি ছিল। পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টির শুরুতে কোনো ধরনের জীবই পৃথিবীতে ছিল না। এর কারণ কি ভাইয়া? এর কারণ হচ্ছে যে পৃথিবীর তাপমাত্রাটা অনেক বেশি ছিল। আচ্ছা, তো এরপরে আস্তে আস্তে হাজার হাজার বছর ধরে এভাবে চলার পরে পৃথিবীতে অনেক ধরনের গ্যাস ছিল, সেই সময় কোনো ধরনের অক্সিজেন ছিল না। তাহলে এখানে কোনো ধরনের অক্সিজেন ছিল না। আচ্ছা, এখানে না, পরের পেজে আছে দেখো, পৃথিবীতে কোনো ধরনের অক্সিজেন গ্যাস ছিল না। এখানে কি কি ছিল? যেমন মিথেন ছিল, CH4 ছিল, এখানে ছিল NH3, এখানে ছিল H2S, বিষাক্ত গ্যাসগুলা, জলীয় বাষ্প ছিল, নাইট্রোজেন ছিল, কার্বন ডাই অক্সাইড ছিল, কিন্তু কোনো ধরনের অক্সিজেন ছিল না। তাহলে আগ্নেয়গিরির কারণে এই গ্যাসগুলা বা পৃথিবীর তাপমাত্রাটা সবসময় অনেক বেশি থাকতো। ঠিক আছে, এই যে তাপমাত্রার বৃদ্ধি ঘটতো। তো এই সময় বজ্রপাত এবং অতিবেগুনি রশ্মির কারণে এখানে একটা বিরাট চেঞ্জ চলে আসে। কিসের কারণে ভাইয়া? বজ্রপাত এবং অতিবেগুনি রশ্মির কারণে এখানে নতুন একটা উপাদান তৈরি হয়। দেখো আগে থেকে কি কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, এগুলো ছিল। এবং বজ্রপাত আর অতিবেগুনি রশ্মির কারণে হঠাৎ করে নতুন একটা উপাদান চলে আসে। উপাদানটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। উপাদানটার নাম কি ভাইয়া? উপাদানটার নাম দেখো ভাইয়া, উপাদানটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবং আরেকটা জিনিস, সেটা নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে দুইটা অ্যাসিড চলে আসে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তো আমরা কি জানি বলতো? আমরা জানি আমাদের এই যে এইটা কি, মাংস হচ্ছে একটা প্রোটিন। আমাদের চুল প্রোটিন, নখ প্রোটিন, আমাদের দাঁত প্রোটিন, আমাদের হাড় প্রোটিন, আমাদের দেহে যা কিছু আসে সবই প্রোটিন। এবং প্রোটিন কিভাবে গঠিত হয় জানো? প্রোটিন গঠিত হয় এই যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড যখন আমি অসংখ্য দিব তখন সেটাকে আমি বলতে পারবো প্রোটিন। তাহলে অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে দেখো, আমাদের দেহ তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। কিভাবে? বজ্রপাতের কারণে, অতিবেগুনি রশ্মির কারণে। আর আমাদের দেহ তৈরি করার জন্য যা লাগবে, আমাদের দেহ না, আমরা তো মানুষ তো প্রথমেই তৈরি হই নাই।
হ্যাঁ, মানে এদের ধারণা অনুযায়ী বা এদের কথা ধর্ম অনুযায়ী বললে সেটা আলাদা বিষয়। কিন্তু এদের কথা অনুযায়ী, বিজ্ঞানীদের কথা অনুযায়ী মানুষ তো ফার্স্টে তৈরি হয় না। ফার্স্টে তৈরি হইছে একদম এককোষী সবচেয়ে সরলতম জীবটা। আচ্ছা। এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে কি তৈরি হয় ভাইয়া বলো তো? নিউক্লিক অ্যাসিড যখন আমি অসংখ্য যুক্ত করব, তখন সেটাকে আমি বলতে পারবো ডিএনএ। তাহলে দেখো মানুষ তৈরির জন্য যে প্রোটিন এবং ডিএনএ দরকার সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা। তাহলে ল্যাবরেটরিতে এই পরীক্ষাটা করা হয়েছে, করে প্রমাণিত হয়েছে। আচ্ছা। পরে অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হওয়ার কারণে যেই নিউক্লিয় প্রোটিনটা তৈরি হয়, এই নিউক্লিয় প্রোটিনটা এই যে প্রতিরূপ গঠন করতে করতে বা রেপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ একটা তৈরি হইলো, তারপর দুইটা তৈরি হলো, দুইটা থেকে চারটা হইলো, এইভাবে তৈরি হয়। এভাবে রেপ্লিকেশনের মাধ্যমে আস্তে আস্তে জীবনের সূচনা ঘটায়। পৃথিবীর উৎপত্তি এবং তার ধারাবাহিকতায় জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে রাসায়নিক পরিবর্তন বা অভিব্যক্তি বলা হয়। তাহলে এটা হচ্ছে মিউটেশন। এই যে এই পরিবর্তনটা, এই বিষয়টা হচ্ছে অভিব্যক্তি। ঠিক আছে। তাহলে ধারণা করা হয় প্রোটিন এবং যে অ্যামিনো অ্যাসিড মিলে কি তৈরি হয়? প্রোটিন। তাহলে প্রোটিন নিউক্লিক অ্যাসিড সহযোগে সৃষ্টি হয় নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন থেকে সৃষ্টি হয়েছে প্রোটোভাইরাস। তাহলে ফার্স্টে তৈরি হয় কি? প্রোটোভাইরাস। তো আমরা জানি কোন নামের শুরুতে যদি থাকে প্রো, এই প্রো কথাটার অর্থ হচ্ছে খারাপ বা আদি। প্রো মানে হচ্ছে আদি। তাহলে প্রোটোভাইরাস কি? আদি ভাইরাস। তাহলে আদি ভাইরাস থেকেই তো ভালো ভাইরাসটা তৈরি হবে, মানে কি বর্তমান ভাইরাসটা তৈরি হবে। তাহলে ফার্স্টে তৈরি হয়েছে প্রোটোভাইরাস এবং তারপরে সৃষ্টি হয়েছে ভাইরাস। আচ্ছা। তাহলে ভাইরাসকে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া বলো তো ভাইরাস কি? তো ভাইরাস কি জীব নাকি জড়? তো ভাইরাস আসলে জীবও না জড়ও না, ভাইরাস হচ্ছে ভাইরাসই। হ্যাঁ, এরকম একটা সংজ্ঞা বলা যায় যে ভাইরাস কি? ভাইরাসই। অর্থাৎ ভাইরাস জীবও না জড়ও না। কেন ভাইরাস জীবও না জড়ও না? দেখো ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করতেছে তখন তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটে। সে আমাকে আক্রমণ করতেছে। তার মানে কি জীবের মধ্যে একটা বৈশিষ্ট্য ঘটাচ্ছে। কিন্তু ভাইরাসকে তুমি যদি এখানে জাস্ট ফেলায় রাখো, ভাইরাস একদম জড়, মৃত বস্তুর মতো বা জড় বস্তুর মতো অবস্থান করবে। ঠিক আছে? তার মানে কি ভাইরাস জীবও না জড়ও না। জীব এবং জড়র মধ্যে একটা সেতুবন্ধন। তাহলে পৃথিবীতে দেখো আগে ছিল শুধুমাত্র জড়। এবার নতুন একটা জিনিস তৈরি হলো যেটা জীব আর জড়ের মাঝামাঝি। মানে জীবও না জড়ও না, জীব আর জড়ের মাঝামাঝি। তার মানে কি যে জীব আর জড়ের মতো মাঝামাঝি একটা জিনিস তৈরি হলো। এবার এইখান থেকে জীব তৈরি হবে। তাই না? তাহলে ফার্স্টে তৈরি হলো ভাইরাস। ভাইরাস হচ্ছে জীব আর জড়ের মধ্যবর্তী একটা অবস্থা। এরপরে তৈরি হলো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে জীব। আচ্ছা। তাহলে ব্যাকটেরিয়া তৈরির আরো পরে তৈরি হলো প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, যেমন আমিবা তৈরি হয়েছে। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী এখানে, বা আদি নিউক্লিয়াস বলা যায়, অর্থাৎ প্রোক্যারিওটিক। কিন্তু প্রোটোজোয়া এটা আবার দেখা যাচ্ছে যে ইউক্যারিওটিক। তার মানে কি প্রকৃতকোষী বলা যায় এটাকে। তাই না? তাহলে ফার্স্টে আদিকোষী, তারপরে না প্রকৃতকোষী। তাহলে আদিকোষী কোনটা? ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে প্রোটোজোয়া। তাহলে ফার্স্টে ব্যাকটেরিয়া, তারপরে প্রোটোজোয়া। পরে প্রোটোজোয়া দেহে দেখা গেল সুগঠিত নিউক্লিয়াস। কিছু এককোষী জীবদেহে সৃষ্টি হলো ক্লোরোফিল। হ্যাঁ, তাহলে ক্লোরোফিল মানে কি? এগুলো হচ্ছে উদ্ভিদের দিকে যাচ্ছে। তাহলে ক্লোরোফিল তৈরি হলো, এরা খাদ্য সংশ্লেষ করতে সম্ভব হইলো, সাথে অক্সিজেন তৈরি করতে পারলো। তার মানে কি? অক্সিজেন তৈরি হচ্ছে। এখন জীব তো অক্সিজেন ছাড়া বাঁচে না। তাহলে যেহেতু এখন অক্সিজেন তৈরি শুরু হইলো, এখন কি জীব তৈরি শুরু হবে, তাই না? তাহলে এখন সবাত শোষণকারী জীবদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকলো। উদ্ভব হলো এককোষী থেকে। তাহলে ফার্স্টে ছিল এককোষী থেকে বহুকোষী জীব। এরপরে একদিকে উদ্ভিদ অপরদিকে প্রাণী, দুইটি ধারায় অভিব্যক্তি বা বিবর্তন শুরু হইলো। এখানে কি লেখা আছে দেখে নিও, এবং এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা দেখো। ফার্স্টে প্রতিষ্ঠা তৈরি হয়। তাহলে প্রতিষ্ঠা থেকে প্রোটোজোয়া। আচ্ছা। তারপরে হচ্ছে এই যে দেখো একপাশে, তাহলে প্রতিষ্ঠা থেকে প্রোটোজোয়া তৈরি হচ্ছে, উদ্ভিদ তৈরি হচ্ছে। সিলেন্টের স্পঞ্জ, এটা সমুদ্রের নিচে থাকে। এরপরে দেখো এই যে সমুদ্রের ভেতরে আরেকটা থেকে যে স্টারফিশ, তারা মাছ যেটাকে বলা হয়, তাই না? এই যে উদ্ভিদের মধ্যে সামুদ্রিক উদ্ভিদ তৈরি হচ্ছে, এছাড়া আরো যে বড় বড় উদ্ভিদ সেগুলো তৈরি হচ্ছে। এভাবে একটা চেইনের মাধ্যমে আস্তে আস্তে একটা থেকে একটা করে সবগুলা প্রাণী তৈরি হয়েছে। ঠিক আছে? তো এই কথাটাই বলা আছে। ওকে। তাহলে এতক্ষণ ধরে আশা করি একটা বেসিক ধারণা পেয়েছো। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডারউইনের মতবাদ। তো এই যে ডারউইনের কিছু মতবাদ আছে।
তাহলে এই ডারউইনের যে মতবাদগুলা, এইটাকে বলা হয় ডারউইনবাদ বা ডারউইনের মতবাদ। তাহলে তুমি সংক্ষেপে বলতে পারো ডারউইনবাদ। এবং ডারউইনের যে মতবাদ সেটা তোমার একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। মনে রাখো, ডারউইনবাদ বা ডারউইনের যে মতবাদ সেটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন মতবাদ। সেই মতবাদটাকে বলা হয় ভাইয়া, এটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন মতবাদ। প্রাকৃতিক নির্বাচন নির্বাচন মতবাদ। আচ্ছা, এবং যদি বলা হয় যে ডারউইনের একটা বই আছে, ডারউইনের বইয়ের নাম কি সেটাও একটু বলে দিই। আচ্ছা, এখানে লেখা আছে সম্ভবত, এই যে ডারউইনের বইটার নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আচ্ছা, বা বইয়ের বাংলাটা দেখো, প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব। তাহলে ডারউইনের মতবাদ যদি বলে, এটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আর যদি বইয়ের নাম বলা হয় অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো ডারউইন প্রায় ২০ বছর ধরে বিভিন্ন দ্বীপপুঞ্জে, বিভিন্ন জায়গাতে, সমুদ্রে একটা জাহাজ নিয়ে ভ্রমণ করছে। ভ্রমণ করে উনি পর্যবেক্ষণ করছে বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদ পর্যবেক্ষণ করে উনি তার বইয়ে বেশ কিছু মতবাদ দিয়েছে। সেই মতবাদগুলো আমরা একটু দেখব। এবং নামটা শুনেই বুঝতে পারতেছো, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। অর্থাৎ প্রকৃতি নির্ধারণ করে দিবে যে কোন জীবটা জীবিত থাকবে, কোন জীবটা মৃত, মারা যাবে। তো বিষয়টা এমন, তোমাদেরকে যদি আমি একটু ব্যাখ্যা করি, এই যে বেশ কয়েকটা মতবাদ আছে। তো আমি যদি একটু তোমাদেরকে ছোট্ট করে কিছু এক্সাম্পল দিই, যেমন ধরে নাও যে একটা বনে বনে বেশ কিছু বাঘ আছে। তো একটা বাঘ বেশ কয়েকটা বাচ্চার জন্ম দিতে পারে। তো ধরে নাও যে একটা বাঘ 10টা বাচ্চার জন্ম দিছে। জাস্ট ধরে নাও একটা বাঘ থেকে 10টা বাচ্চার জন্ম হয়েছে। তাহলে দেখো তো, আহ, একটা বনে তো একটা বাঘ থাকে না, ধরে নাও যে আরো বেশ কয়েকটা বাঘ আছে। হ্যাঁ, আরো আরো ধরে নাও যে আরো 10টা বাঘ আছে, তাহলে 10টা বাঘ থেকে আরো 100টা বাচ্চা হবে। আচ্ছা, যাই হোক, ওইটা বিষয়টা বাদ দাও। ধরে নাও যে একটা বাঘ থেকে 10টা বাচ্চা হইলো। তো এই 10টা বাচ্চা, এই 10টা বাচ্চার থাকার জন্য বাসস্থান লাগবে, খাওয়ার জন্য খাদ্য লাগবে। এখন যখন বাঘ তো কি করবে, বাঘ হচ্ছে বনের অন্যান্য প্রাণীগুলাকে খাবে, বিশেষ করে হরিণটাকে খাবে। তাহলে যখন বাঘ খাওয়া দাওয়া শুরু করবে, 10টা বাঘ, একটা বাঘ কম খাবার খাইতো, অল্প হরিণ খাইতো। তো এখন তো 10টা বাঘ, সে কি করবে, এই 10টা বাঘ বেশি বেশি হরিণ খাওয়া শুরু করবে। তাহলে 10টা বাঘ যখন হরিণ খাওয়া শুরু করবে, হরিণের পরিমাণটা কমে যাবে। আবার যখন হরিণের পরিমাণটা কমে গেল, দেখো বাঘ আর খাদ্য পাচ্ছে না। তাহলে বাঘ যদি ঠিকমতো খাবার না পায়, তাহলে বাঘের সংখ্যা কি আর এত বেশি থাকবে? তখন বাঘের সংখ্যাটা কমে যাবে না? তখন বাঘের সংখ্যাটা আবার কমে যাবে। না খেয়ে বাঘগুলো মারা যাইতে থাকবে, বা অন্য কারণে বাঘগুলো মারা যাইতে থাকবে। আবার যখন বাঘগুলো মারা যেতে থাকবে, তখন তো হরিণ আবার সংখ্যা বৃদ্ধি পাইতে থাকবে। কারণ কি, বাঘ কম খাইতেছে হরিণকে, তার মানে কি হরিণের সংখ্যাটা আবার বেড়ে যাবে। তাহলে দেখো, বাঘের সংখ্যা একবার বেড়ে যাচ্ছে, তখন হরিণের সংখ্যা কমে যাবে। আবার যখন খাদ্য না পেয়ে বাঘগুলো আবার শেষ হয়ে যাইতে থাকবে, তখন হরিণের সংখ্যা বৃদ্ধি পাবে, বাঘের সংখ্যা আবার কমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই যে একটা চক্র। আবার আমি এইভাবে কল্পনা করতে পারি, যখন একটা স্যামন মাছের কথা কল্পনা করতে পারো। দেখে এখানে একটা কথা লেখা আছে, একটা স্যামন মাছ, একটা স্ত্রী স্যামন স্যামন মাছ প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই 3 কোটি ডিম থেকেই তো 3 কোটি স্যামন মাছ তৈরি হতে পারবে। এখন 3 কোটি ডিম থেকে যদি 3 কোটি স্যামন মাছ তৈরি হয়, সেই ক্ষেত্রে এই স্যামন, দেখো 3 কোটি কিন্তু হিউজ একটা পরিমাণ। তো পরের বছর আবার 3 কোটি থেকে কত কোটি স্যামন মাছ তৈরি হবে, তুমি চিন্তা করে দেখো তো। তাহলে এত বেশি স্যামন মাছ যদি পৃথিবীতে তৈরি হয় বা সমুদ্রে তৈরি হয়, স্যামন মাছ দিয়ে তো 4-5 বছরের মধ্যে পুরো সমুদ্র ভরে যাবে, এত এত বেশি যদি স্যামন মাছ তৈরি হয়, তাই না? তাহলে সবগুলো স্যামন মাছ কি বেঁচে থাকে? বেঁচে থাকে না। কেন বেঁচে থাকে না? কারণ এই যে এত এত ডিম যে তৈরি হইলো, এত ডিম তৈরি হইলে, এত ডিম থেকে যদি 3 কোটি বাচ্চাই তৈরি হয় স্যামন মাছের, সেক্ষেত্রে এত স্যামন মাছ খাবার পাবে কোথায়? তাই না? খাদ্যের একটা অভাব তৈরি হবে। তাহলে যখনই খাদ্যের অভাব তৈরি হবে, যেই স্যামন মাছগুলা একটু শক্তিশালী, যে বাচ্চাগুলো একটু শক্তিশালী হবে, তারা কিন্তু খাদ্য খাইতে পারবে। কিন্তু যারা একটু দুর্বল, তারা কিন্তু খাদ্য না খেয়ে মারা যাবে। তার মানে কি, 3 কোটি ডিম হচ্ছে, 3 কোটি ডিম থেকে 3 কোটি বাচ্চাও হলো ধরে নিলাম। কিন্তু এই 3 কোটি বাচ্চা কিন্তু বেঁচে থাকতে পারবে না, কারণ তারা মানে খাদ্যের অভাবে মারা যাবে। তাই না? কেন? কারণ যেই জীবগুলা
বেশি শক্তিশালী তারা খাবারটা খেয়ে নিবে, এবং যারা হচ্ছে কম শক্তিশালী তারা খাবারটা পাচ্ছে না, তখন অটোমেটিক মারা যাচ্ছে। তাহলে এই যে দেখো প্রকৃতি নির্বাচন করলো, এই বিষয় এটাই হচ্ছে ডারউইনের মতবাদ, যে প্রকৃতি নির্ধারণ করে দিবে যে কে বেঁচে থাকবে কে মারা যাবে। তাহলে স্যামন মাছের ক্ষেত্রে প্রকৃতি নির্ধারণ করে দিল, যে মাছটা শক্তিশালী সে বেঁচে থাকলো, যে মাছটা দুর্বল সে মারা গেল। তাহলে প্রকৃতি নির্বাচন করে দিল, এই কারণে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তাহলে এখানে সাধারণ যে সত্যগুলা ডারউইনের দৃষ্টিতে দেখো, 1 নম্বর যে সত্য, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। তাহলে জীব চাই বংশবৃদ্ধি করতে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি করতে চাই। তাহলে ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক জ্ঞানিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। যেমন একটা সরিষা গাছ থেকে, এটা কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,30,000 বীজ জন্মায়, তাহলে একটা থেকেই। তাহলে কত সরিষা গাছ আছে তুমি চিন্তা করে দেখো। তাহলে যদি একটা থেকে এত হয়, সবগুলা বাঁচতে পারে না। সবগুলা যদি বাঁচতো তাহলে দেখো এই সরিষা গাছ দিয়ে পুরো পৃথিবী ভরে যাইতো। ঠিক আছে, কিন্তু সবগুলা তো বাঁচে না। কেন বাঁচে না? কারণ প্রতিযোগিতায় টিকে না। ঠিক আছে, একটি স্যামন মাছ থেকে 3 কোটি। এছাড়াও একজোড়া হাতির প্রজনন কিন্তু খুবই স্লো। তো কি বলা আছে দেখো, একজোড়া হাতি থেকে উদ্ভূত সকল হাতি যদি বেঁচে থাকে, তাহলে 750 বছরে এই হাতির সংখ্যা হবে 1,90,00,000। ঠিক আছে, আচ্ছা, ইনফরমেশনগুলো মনে রাখো। এখন এইবার আসে মেইন সমস্যাটা, যখন এত এত বাচ্চা তৈরি হইলো, এত এত সন্তান জন্ম হইলো, সেই ক্ষেত্রে খাদ্য এবং বাসস্থান লাগবে। তার মানে কি, খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা তৈরি হবে। খাদ্য এবং বাসস্থান সীমাবদ্ধ হওয়া, খাদ্য এটা সীমিত হয়ে যায়। আচ্ছা, তাহলে যখনই খাদ্য এবং বাসস্থান সীমিত হয়ে যাবে, তখন কি হবে? অস্তিত্বের লড়াই শুরু হবে। কোন জীব খাদ্য খাইতে পারবে, কে খাদ্য। তোমার যদি মুরগি পালনের অভিজ্ঞতা থাকে, মুরগি পালনের অভিজ্ঞতা থাকলে দেখবা যে মুরগিকে যখন খাবার দিবা, সব মুরগি এসে চারদিকে ভিড় করবে। কিন্তু যেই মুরগিগুলো একটু দুর্বল, হ্যাঁ, যাকে মানে বা যেই মুরগিটা একটু আকারে ছোট, সেই মুরগি কিন্তু চারদিক দিয়ে ঘোরাঘুরি করে, তাই না? তো কেন ঘোরাঘুরি করে? কারণ সে জায়গা পাচ্ছে না, সে পারতেছে না, অন্যজনের সাথে প্রতিযোগিতায় টিকতে পারতেছে না। বুঝছো তো? এই হচ্ছে বিষয়, অস্তিত্বের জন্য এখন সংগ্রাম তৈরি হবে। তাহলে জীবের জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায়, এবং খাদ্য বাসস্থান সীমিত হয়ে যাওয়ার কারণে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এটাকেই বলা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এই কথাটাই গুরুত্বপূর্ণ এখানে। তাহলে তিনটা তিনটা ডারউইনের এই যে সাধারণ সত্যগুলা, মানে 3টা মতবাদ আমরা পাইলাম। ফার্স্টে অত্যাধিক হারে বংশবৃদ্ধি হবে, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা তৈরি হবে, এবং অস্তিত্বের সংগ্রাম তৈরি হবে। এখন তিন এই সংগ্রামটা তোমার হচ্ছে 2 ধরনের হইতে পারে, 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক, একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, আর একটা হচ্ছে পরিবেশের সাথে হতে পারে। তাহলে আন্তঃপ্রজাতিক মানে কি ভাইয়া? আন্ত মানে হচ্ছে 2টা ভিন্ন প্রজাতির মধ্যে। আন্তঃপ্রজাতিক মানে কি ভাইয়া? 2টা ভিন্ন প্রজাতির মধ্যে। যেমন সাপ, সাপ ব্যাঙকে খায়, তাই না? সাপকে আবার কে খায়? ঈগল খায়। তাহলে দেখো, এইখানে সাপ ব্যাঙকে খাচ্ছে, তাহলে এই ব্যাঙ কি ব্যাঙকে খায়? না, ব্যাঙ ব্যাঙকে খাচ্ছে না, সাপ ব্যাঙকে খাচ্ছে। তার মানে কি, অন্য একটা প্রজাতি এসে আরেকটা প্রজাতিকে খাচ্ছে। যেমন আমরা আমরা অন্য একটা প্রাণীকে খাই। তার মানে কি, এখানে হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। হ্যাঁ, ধরে নাও যে আমি হচ্ছে কোনো একটা প্রাণীকে খাইতে যাচ্ছি, একটা পাখি খাইতে যাচ্ছি, পাখি শিকার করতে যাচ্ছি। তো সেই পাখির পাখি কি চাইবে? পাখি কি আমার কাছে ধরা দিবে? ধরা দিবে না। তাহলে পাখিটা সংগ্রাম করবে এখন। পাখিটা চাইবে যে আমার কাছাকাছি না আসতে। সে চাইবে দূরে, দূরে সরে থাকতে আমার থেকে। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে সংগ্রাম। তাহলে এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। 2টা ভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে ময়ূর সাপ খায়, এই যে ময়ূর সাপ ব্যাঙ 2টাই খায়, সাপ ব্যাঙ খায়, এগুলো উদাহরণ দেওয়া আছে। অন্ত মানে কি? নিজের প্রজাতির মধ্যে সংগ্রাম। যেমন তুমি যদি চিন্তা করে দেখো, ওই যে মুরগির যে উদাহরণটা দিলাম, হ্যাঁ, যখন 10-12টা মুরগিকে তুমি খাবার দিবা, তখন যেই মুরগিগুলো শক্তিশালী তারাই খাবারগুলো খেয়ে নেবে। আর যে মুরগিটা একটু দুর্বল, তাকে যদি তুমি আলাদাভাবে না খাওয়াও, সে মুরগিটা মারা যাবে একসময়। হ্যাঁ, কারণ কি, বড় মুরগিগুলা যেগুলো হচ্ছে শক্তিশালী, খাবার দিলে খেয়ে নিচ্ছে, তাহলে ওই মুরগিটা বাঁচবে না। তখন আলাদাভাবে, যে মুরগিটা দুর্বল থাকে তাকে আলাদাভাবে খাওয়াইতে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অন্তঃপ্রজাতিক, নিজেদের মধ্যেই সংগ্রাম হচ্ছে। এবং পরিবেশের সাথে, এই যে বন্যা হয় বা আদার্স যে প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন ডাইনোসর,
কেন বিলুপ্ত হয়েছে বলো তো? কারণ তার প্রজাতির সাথে সংগ্রাম করতে পারে নাই। তারা হচ্ছে তাদের পরিবেশটা যখন পরিবর্তিত হয়ে গেছে তখন সেই অভিযোজন যে ক্ষমতা কম থাকার কারণে সেই ডাইনোসরগুলা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাই না? তাহলে এই যে উদাহরণস্বরূপ বলা যায় উত্তর এবং মধ্য আফ্রিকার যে কোয়েল পাখি প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে পরিবেশের সাথে সংগ্রাম। এই বিষয়টা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। আচ্ছা, এরপরে দেখো ৪ নম্বর যে মতবাদটা, যখন পরিবেশের সাথে সংগ্রাম হইল বা যাই হোক, এখন প্রকরণ সৃষ্টি হয়। প্রতিটা জীবের মধ্যে প্রকরণ এবং জীবদেহে পরিবর্তন হয়। হ্যাঁ? ধরে নাও যে একটু আগে বিবর্তন পড়ার সময় আমরা যে উদাহরণটা দিলাম ওই যে ভাল্লুকের ক্ষেত্রে। হ্যাঁ, ভাল্লুকের ক্ষেত্রে দেখা যায় মানে ধরে নাও যে তুমি যদি ভাল্লুকগুলাকে বরফের দেশে রেখে আসো, দেখবা যে কালো ভাল্লুকগুলা বেশি শিকার হচ্ছে এবং সাদা ভাল্লুক তারা যেহেতু বরফের সাথে লুকায়ে থাকতে পারবে, তারা কিন্তু শিকার হবে না, খুব একটা বেশি শিকার হবে না, কম শিকার হবে। ঠিক তেমনি তুমি যদি একটা চিত্র দেখলে খুব ভালো মতো খেয়াল করতে পারবা। দেখো তো ভাইয়া, এখানে কিছু পোকা আছে। এই যেগুলো হচ্ছে সবুজ পোকা এবং কিছু আছে এই যে হলুদ পোকা। এখন বা হলুদ পোকা বা গাছের কালারের পোকা। এখন একটু চিন্তা করে দেখো তো, একটা কাক এসে যখন এই পোকাগুলা খাওয়া শুরু করবে, কোন পোকাগুলা বেশি খাবে? যেগুলো হচ্ছে সবুজ পোকা। কেন সবুজ পোকা? কারণ এই যে গাছের ডালের সাথে এই পোকাগুলার দেহটা দেখে মনে হচ্ছে যে এইটাও মনে হয় গাছের ডাল, তাই না? কিন্তু সবুজ পোকাগুলা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে না, না এটা হচ্ছে গাছের ডালের সাথে রঙের মিল নাই। তাহলে কোন পোকাটা বেশি শিকার হবে? সবুজ পোকা শিকারটা বেশি হবে, তাই না? কিন্তু যদি বিষয়টা এমন হয় যে এই সবুজ পোকাগুলাও তার নিজের প্রকরণ তৈরি করে বা আহ, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসে পরবর্তী প্রজন্মগুলা হলুদ হয়ে গেল, সেই ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? এই সবুজ পোকাগুলোও উন্নত বৈশিষ্ট্য ধারণ করলো, এই সবুজ পোকাগুলোও কিন্তু আর আক্রান্ত হবে না, বা এই সবুজ পোকাগুলোও বেঁচে যাবে, তখন তাকে শিকার করতে পারবে না। তাহলে চার্লস ডারউইনের মতে পৃথিবীতে দুইটি জীব কখনোই অবিকল একই ধরনের হয় না, কম বেশি পার্থক্য থাকেই। ঠিক আছে? আচ্ছা, অনুকূল পরিবেশে অস্তিত্বের জন্য জীবন সংগ্রামের জীবন সংগ্রামে একটি জীবকে সাহায্য করে অনুকূল প্রকরণ। আচ্ছা, প্রকরণ, সরি আমি মানে লেখাটা অনেক ছোট তো বোঝা যাচ্ছে না। অনুকূল প্রকরণ অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে একটি জীবকে সাহায্য করে। ঠিক আছে? তাহলে অনুকূল প্রকরণ বলতে কি বোঝানো হচ্ছে? অনুকূল প্রকরণ বলতে বোঝানো হচ্ছে এই যে দেখো তো এইখানে যে দুইটা প্রাণী বা এই যে এইখানে যে দুইটা পোকা, এই দুইটা পোকার জন্য অনুকূল প্রকরণ কোনটা? অনুকূল প্রকরণ হচ্ছে এই যে এটা গাছের ডালের সাথে মিশে গেছে, কিন্তু এটা অনুকূল প্রকরণ না। তাহলে অনুকূল প্রকরণ এটা বেঁচে থাকতে সাহায্য করে, অস্তিত্বে সাহায্য করে কোন একটা জীবের। ঠিক আছে? এরপরে কি বলা আছে দেখো, ডারউইনের মতবাদ অনুসারে পরিবর্তিত পরিবেশে যে জীবটি খাপ খাইয়ে নিতে পারে সেই হচ্ছে যোগ্য। তাহলে অনুকূল পরিবেশে বা কোন একটা পরিবেশে যে জীবটা খাপ খাইয়ে নিতে পারে সেটা হচ্ছে যোগ্য জীব। আচ্ছা, তাহলে যোগ্য জীবটি পরিবেশে টিকে থাকবে আর অযোগ্য জীবটা মারা যাবে। নতুন প্রজাতির উৎপত্তি, তাহলে জীবের মধ্যে কখনো কখনো পরিবর্তন ঘটে, পরিবর্তন হয়ে নতুন জীবের উৎপত্তি ঘটতে পারে, এই কথাটা বলছে। হ্যাঁ, ধরে নাও যে একটা পোকা, এই যে একটু আগেই যে পোকাগুলা দেখলাম একটু আগে যে পোকাগুলো দেখলাম, যে একটা সবুজ পোকা, একটা হচ্ছে গাছের কালারের পোকা। তাহলে সবুজ পোকাগুলো তো ধরে নাও যে নষ্ট হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, তাকে পৃথিবী থেকে সেই পোকাগুলা শেষ হয়ে গেল। কেন? কারণ তারা অনুন্নত ছিল। এখন এই যে হলুদ পোকা যেগুলো ছিল, তারাও নিজেদের মধ্যে আরো বেশি প্রকরণ তৈরি করে। হ্যাঁ, তাহলে প্রকরণ তৈরি করলে এখন প্রকরণ সেটা হচ্ছে খারাপ প্রকরণও হইতে পারে, মানে কি তার যে বিবর্তনটা সেটা খারাপও হইতে পারে। আমরা তো দেখেছি যে বিবর্তন ভালোও হইতে পারে, আবার খারাপও হইতে পারে, উন্নতও হইতে পারে, অনুন্নতও হইতে পারে। তাহলে এই প্রকরণ থেকে যে নতুন দুইটা প্রকরণ তৈরি হবে, এর মধ্যে যেটা আবার বেস্ট প্রকরণ সেটা টিকে যাবে। ধরে নাও যে এই দুটা প্রকরণ তৈরি হলো, এটার মধ্যে বেস্টটা হচ্ছে এইটা, আর এটা খুব একটা ভালো প্রকরণ হয় নাই। তার মানে কি এটা টিকে থাকবে, এটা আবার নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। তার মানে কি
যেমন হচ্ছে করোনা ভাইরাসের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। করোনা ভাইরাস তুমি শুনবা যে বিবর্তিত হচ্ছে বা মিউটেশন করতেছে, জিনগত পর্যায়ে পরিবর্তন করতেছে করোনা ভাইরাসের, তাই না? তাহলে দেখো করোনা ভাইরাস তুমি হচ্ছে ধরে নাও যে একটা করোনা ভাইরাস আমাকে অ্যাটাক করছে বা যে করোনা ভাইরাস দ্বারা পুরো বিশ্ব অ্যাটাক হচ্ছে। তো করোনা ভাইরাসের যদি তুমি অ্যান্টিডোট বানায় ফেলো, তাহলে কি ওই করোনা ভাইরাসটা তো পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। এখন নিঃশেষ হয়ে যাওয়ার আগে ওই করোনা ভাইরাস তার জিনের মধ্যে পরিবর্তন ঘটিয়ে বা জিনের মধ্যে পরিবর্তন ঘটে করোনা ভাইরাসের নতুন একটা প্রকরণ তৈরি হয়ে গেল। তার মানে কি ওইটার তো আর অ্যান্টিডোট তোমার কাছে নাই। তার মানে কি ওইটা আরো বেশি শক্তিশালী হয়ে গেল। তাহলে ওইটা টিকে যাবে। ওই করোনা ভাইরাসটা টিকে গেল। ওইটার যতক্ষণ না আবার ওষুধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা কিন্তু অ্যাটাক করবে। আচ্ছা, তাহলে দেখো যে সকল প্রাণী উদ্ভিদের মধ্যে সুবিধাজনক প্রকরণ দেখা যায়, প্রকৃতি তাদের নির্বাচন করে এবং তাদের লালন করে। তাহলে অনুকূল প্রকরণ যাদের মধ্যে দেখা যায় বা সুবিধাজনক, তারাই প্রকৃতি সেটাকেই লালন করে। সুবিধাজনক প্রকরণযুক্ত প্রাণী এবং উদ্ভিদের পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে। অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবৃদ্ধি করতে পারে এই প্রাণীগুলা। উত্তরাধিকার সূত্রে এদের বংশধরদের মধ্যে প্রকরণগুলো, আচ্ছা কি বলছে, উত্তরাধিকার সূত্রে এদের বংশধরদের মধ্যে প্রকরণগুলো যায়। এই বংশধরদের মধ্যে আবার যাদের সুবিধাজনক প্রকরণ বেশি বেশি থাকে, প্রকৃতি আবার তাদেরকে নির্বাচন করে, যে কথাগুলো বললাম। ঠিক আছে, পইরো একটু। ঠিক আছে, এখানে কি বলা আছে এটাও পইরো। আচ্ছা, এখানে বলা আছে যেটা, এই যে দেখো প্রকরণ যেটা বর্তমানে বংশগতিবিদ, কোষতত্ত্ববিদ এবং শ্রেণীবিদগণ নতুন প্রজাতির উৎপত্তির বিষয়ে বংশগতিবিদ্যা মতবাদের এবং বিবর্তন তত্ত্বের ভিত্তিতে তিনটি ভিন্ন উপায়ে প্রজাতির সৃষ্টি হতে পারে। তাহলে তিনটি ভিন্ন উপায়ে, কয়টা ভিন্ন উপায়ে ভাইয়া বলতো? তিনটা ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে, এই কথাটা বলছে। তাহলে নতুন প্রজাতির যে সৃষ্টি হবে, কয়টা উপায়ে তৈরি হয়? তিনটা উপায়ে তৈরি হতে পারে। আচ্ছা, এর মধ্যে একটা প্রকার হচ্ছে মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে। তো ধরে নাও যে একটা প্রজাতি সেই জীবগুলা একসাথে বাস করে। এখন এর মধ্যে থেকে কোন একটা জীব যদি ওই প্রজাতি থেকে পৃথক হয়ে অন্য কোথাও চলে যায়, যেমন যে কথাটা বললাম যে কালো ভাল্লুক, সেটা হচ্ছে বাংলাদেশে বাস করে। এবং বাংলাদেশে বাস করতে করতে বা বাংলাদেশ বা এই যে ভারত বা এই জায়গাগুলোতে বাস করে। এখন এর মধ্যে থেকে কিছু ভাল্লুক আলাদা হয়ে গিয়ে বরফের দেশে চলে গেল। হ্যাঁ, অন্যান্য ভাল্লুকগুলো কিন্তু এখানে আছে। আর কিছু ভাল্লুক ধরে নাও যে বরফের দেশে চলে গেল। তাহলে দেখো সেটা তার জন্য নতুন পরিবেশ। যখনই তারা আইসোলেট হয়ে গেল অন্যান্য ভাল্লুক থেকে, গিয়ে নতুন একটা পরিবেশে বাস করা শুরু করলো, তখন তাদের মধ্যে পরিবর্তন ঘটে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একটা পদ্ধতি। যদি আইসোলেশন তৈরি হয়, সেই ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে চেঞ্জ হয়। এরপরে হচ্ছে সংকরায়নের ফলে বা হাইব্রিডাইজেশনের ফলে, অর্থাৎ ওই যে তোমার হচ্ছে যখন জনন ঘটে, জননের ফলে অনেক সময় হচ্ছে এই যে প্রজাতির মধ্যে, যেমন হচ্ছে আহ, তোমার আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলা, সেগুলো কিছু আমি পাইছি পিতা থেকে, কিছু আমি পাইছি মাতা থেকে। তাহলে দেখো এই যে আমার থেকে আমার যে বৈশিষ্ট্যগুলা, আমার মধ্যে থেকে কিছু বৈশিষ্ট্য আমার সন্তান পাবে, আবার আমার স্ত্রীর মধ্যে থেকে কিছু বৈশিষ্ট্য আমার সন্তান পাবে, তাই না? তাহলে এই যে দেখো হাইব্রিডাইজেশন, এই যে যে সবসময় যে প্রজননটা ঘটতেছে, এর ফলে অনেক সময় প্রজাতির সৃষ্টি হতে পারে, নতুন প্রজাতি, নতুন কোনো একটা কিছু সৃষ্টি হতে পারে। মানুষের ক্ষেত্রে বাদ দাও, অন্য জীবের ক্ষেত্রে এটা অনেক সময় হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও বিষয়টা এমন হতে পারে যে কোষ বিভাজনের সময়, যেমন মানুষের ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, মানুষের দেহকোষ টু এন, তাহলে মানুষের দেহকোষ হচ্ছে 2n। তাহলে যখন জনন কোষ তৈরি হয়, সেখানে কিন্তু আবার n হয়ে যায়। কেন n হয়ে যায়? কারণ এই দুটো যখন মিলিত হবে নতুন সন্তানটা তৈরির সময়, নতুন সন্তানটা যাতে 2n থাকে। তাহলে মিওসিসের ফলে এই ঘটনাটা ঘটে। কিন্তু কোনো কারণে যদি এখানে 2n থেকে জনন কোষ যেটা তৈরি হয়েছে, সেটা যদি 2nই থেকে যায়, 2nই থেকে যায়, সেক্ষেত্রে কি হবে দেখো তো ভাইয়া? এই যে নতুন যে জীবটা, সেটা কি হয়ে যাবে? 4n হয়ে যাবে। আর ফোরেন হয়ে গেলে সেটা কি আর ডিপ্লয়েড থাকলো? না। তাহলে এটাকে আমরা বলতে পারি পলিপ্লয়েড। এই বিষয়টাকে আমি কি বলতে পারি ভাইয়া? পলিপ্লয়েড। ঠিক আছে, তাহলে সংকরায়ন প্রজাতিতে কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে কোষে ক্রোমোজোমের সংখ্যা যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে অভিযোজন ঘটবে এবং প্রাকৃতিক নির্বাচন দ্বারা নতুন
প্রজাতির সৃষ্টি হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে ৩টা উপায়, একটা হচ্ছে মূল প্রজাতি থেকে আইসোলেট হয়ে গেলে সংকরণের ফলে, আর পলিপ্লয়েড হয়ে গেলে। ঠিক আছে, প্রজাতির টিকে থাকার বিবর্তনের গুরুত্ব, এটা একটু দেখবা কি লেখা আছে, এটা একটু দেখবা। ঠিক আছে, এবার আসো আমরা অনুশীলনীর ভেতরে যাই, আমরা বেশ কিছু সংক্ষিপ্ত উত্তর পড়ব। প্রথম প্রশ্নটা দেখো ভাইয়া, আরএনএ কি? এখানে আর মান হচ্ছে রাইবো, এন এ মান হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাহলে আরএনএ মান হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। অথবা তুমি এভাবে বলতে পারো, নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত একসূত্রক চেইন কেবল হচ্ছে আরএনএ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো জিন কি? জিন হচ্ছে ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ, যা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে জিন হচ্ছে ক্রোমোজোমের ছোট অংশ, হ্যাঁ, এটা হচ্ছে ক্রোমোজোমের ছোট একক, এই কথাটা আমি বলতে পারি, ক্রোমোজোমের ছোট একক, যা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এই কথাটা মনে রাখো ভাইয়া। পরের প্রশ্নটা দেখো, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? এর কারণ হচ্ছে ক্রোমোজোম এমন একটা জিনিস যার মাধ্যমে পিতামাতা থেকে সন্তানের দেহে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। ঠিক আছে, তাহলে পিতামাতা থেকে বৈশিষ্ট্য এটা সন্তানে আসে, যেহেতু পিতামাতা থেকে বৈশিষ্ট্যটা সন্তানে আসে, এই কারণে এই ক্রোমোজোমের মাধ্যমে যেহেতু আসে, ক্রোমোজোমটা হচ্ছে ভৌত ভিত্তি। অটোজোম কি? অটোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম ব্যতীত যে অতিরিক্ত অন্যান্য যে ক্রোমোজোমগুলা, সবগুলা ক্রোমোজোমকে একত্রে বলা হয় অটোজোম। ওকে, যেমন মানুষের ক্ষেত্রে 22 জোড়া অটোজোম আছে। থ্যালাসেমিয়া বলতে কি বোঝায়? থ্যালাসেমিয়া বলতে বোঝায় এটা রক্তের এক ধরনের জটিলতা, রক্তের লোহিত রক্তকণিকা যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এটা হইতে পারে, তাহলে সেটাই হচ্ছে থ্যালাসেমিয়া। আর এটা হইতে পারে কেন ভাইয়া? রক্তে যদি আলফা গ্লোবিউলিন বা বিটা গ্লোবিউলিন এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, বা এই প্রোটিনগুলা যদি উৎপন্ন না হয়, সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়া হইতে পারে। ঠিক আছে, এবার আসো রচনামূলক প্রশ্নর প্রথম প্রশ্নটা দেখো, ডিএনএ অনুলিপন কিভাবে হয় চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। সো অনুলিপনের যে চিত্র, এই যে এটা হচ্ছে একটা ডিএনএ, তো এই একটা ডিএনএ থেকে তো দুইটা ডিএনএ তৈরি হবে, তাহলে অনুলিপন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটি ডিএনএ। এখন দুইটা ডিএনএ কিভাবে বানাবো ভাইয়া? এই যে এইখান থেকে এই স্ট্র্যান্ডটা আলাদা করে ফেললাম, এই স্ট্র্যান্ডটা আলাদা করে ফেললাম, আলাদা করার পরে এখানে নতুন একটি স্ট্র্যান্ড যুক্ত করলাম, এই পাশে নতুন একটা স্ট্র্যান্ড যুক্ত করলাম। তাহলে এই যে দেখো এইখানে, এবার যদি এটা বাদ দিয়ে দেওয়া হয়, বইয়ে বাদ দেওয়া নাই, তোমারও দরকার নাই, বাদ দিয়ে দিলে আমরা দুইটা ডিএনএ পাবো। ঠিক আছে, ওকে। বহু নির্বাচনী প্রশ্ন, খেয়াল করে দেখো, ইউরাসিল কোথায় পাওয়া যায়? আমরা জানি অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এই চারটা পাওয়া যায় ডিএনএতে। এখন এই থায়ামিনের পরিবর্তে অনেক সময় ইউরাসিল থাকতে পারে, তাহলে কখন থাকবে? আরএনএ হইলে, তাহলে ইউরাসিল পাওয়া যায় আরএনএতে। ঠিক আছে, তাহলে এটা পাওয়া যায় আরএনএতে। এরপরে দেখো আরএনএতে থাকে কোনটা? আমরা জানি যে এসএনপি দ্বারা ডিএনএ অথবা আরএনএ গঠিত। কি দ্বারা? এসএনপি দ্বারা। এখন এস মানে তো সুগার, এখন সুগার দুই ধরনের আছে, একটা হচ্ছে রাইবোজ, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তাহলে রাইবোজ দ্বারাই তো আরএনএ গঠিত, রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? এটা দ্বারাই তো আরএনএ গঠিত, তাহলে এখানে থেকে রাইবোজটা থাকবে। অজৈব ফসফেট, হ্যাঁ পি থাকে, অজৈব ফসফেট থাকবে, এবং নাইট্রোজেন ঘটিত বেস, এই যে এন, এটাও থাকবে। তাহলে অ্যান্সারটা হবে 1 2 3। পরের প্রশ্নটাতে যাই। আচ্ছা, এখানে এই অংশটুকু আমি ফিল আপ করে ফেলি। বাবা মানে কি? সেখানে আছে এক্স এবং ওয়াই, বাবা মানে সেখানে থাকবে এক্স এবং ওয়াই। মা মানে সেখানে থাকবে এক্স এক্স। ঠিক আছে, তাহলে এইখানে আসলে কি আসবে দেখো তো ভাইয়া, ওয়াই, এই ঘরে কি আসবে? ওয়াই আসবে, ওয়াইটা একটু পরে লিখি, ওয়াই, আর এখান থেকে আসবে এক্স, এই ঘরে কি আসবে? এক্স এক্স। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে এক্স এক্স, যেটা পরবর্তী প্রশ্নের উত্তর, ওয়াই এক্স এক্স। এ আর বি কি? ওয়াই এক্স এক্স।
আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেখো, উদ্দীপকে এক্স এর অবস্থান ক্রোমোজোম, আচ্ছা এক্স অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা কয়টা? তো এটা যেহেতু মানুষের ক্ষেত্রে এক্স কোনটা, এই যে এটা হচ্ছে এক্স, শুধুমাত্র এক্স আছে এখানে। তাহলে এক্স এইখানে, এইখানে যদি বাবার ক্ষেত্রে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে এক্স মানে কি এখানে কয়টা ক্রোমোজোম থাকবে? নিশ্চয়ই 23টা থাকবে, অর্ধেকটা থাকবে। তাহলে এইখানে থাকবে 23টা ক্রোমোজোম। এখানে যদি 46টা থাকে, এখানে থাকবে 23টা। সো অ্যান্সারটা হবে 23টা। ওকে, সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অবশ্যই লিখে দিব না, তোমাদেরকে একটু জাস্ট বুঝাই দিব কিভাবে লিখতে হবে, সেটা হচ্ছে তোমরা সেভাবে লিখবা। দেখো, বংশগতিবিদ্যা কি? জীববিজ্ঞানের যে শাখায় জিন, তারপরে হচ্ছে এই যে বংশগতি নিয়ে আলোচনা করা হয়, জিন এবং বংশগতি নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে বংশগতিবিদ্যা। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জিন, ক্রোমোজোম, বংশগতি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে বংশগতিবিদ্যা। ঠিক আছে। অনুলিপন বলতে কি বোঝায়? আমরা একটু আগেই দেখেছি, একটা ডিএনএ থেকে একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ তৈরি করার প্রসেসটা হচ্ছে ডিএনএ অনুলিপন, অর্থাৎ ডিএনএ এর সংখ্যা বৃদ্ধির একটা প্রসেস হচ্ছে অনুলিপন। ঠিক আছে। এরপরে দেখো, উদ্দীপকটা আমরা একটু পড়ি। সিফাত একজন কৃষক, তার দুইটি কন্যা সন্তান আছে। বড়টি দেখতে তার বাবার মতো, হুবহু বাবার মতো, কিন্তু ছোট কন্যাটির চুল, গায়ের রং বাবার মতো হলেও দেখতে মায়ের মতো। ঠিক আছে। সম্প্রতি তার আরো একটা কন্যা সন্তান হয়েছে, এই কারণে এই সিফাত, উনি তার স্ত্রীর উপর ক্ষুব্ধ। হ্যাঁ, যে কেন কন্যা সন্তান হইল তোমার। আচ্ছা, এরপরে গ্রামের স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সে জানতে পারে সন্তানের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকাই নাই। ঠিক আছে। তাহলে গ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, সিফাতের সন্তানদের ক্ষেত্রে অনুরূপ শারীরিক গঠন ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। তাহলে এটা কেন হয়েছে বলতো ভাইয়া? জিনের কারণে, বা ক্রোমোজোমের কারণে। তাহলে এখানে বড় কন্যা যেটা, বড় কন্যার ভেতরে যে জিনগুলো আছে, জিনগুলো বাবার সাথে ম্যাচ করে বেশি। কেন? কারণ বাবা থেকে যে জিনগুলো পাইছে সেই জিনগুলো অ্যাক্টিভ বেশি, কিন্তু মাতা থেকে যে জিনগুলো পাইছে, মাতা থেকেও পাইছে, কিন্তু মাতা থেকে যে জিনগুলা, সেই জিনগুলা খুব বেশি অ্যাক্টিভ না। তাহলে বাবার জিনগুলা বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে বাবার মতো বৈশিষ্ট্য হয়েছে বড় মেয়েটার। আর ছোট মেয়ে যেটা, সেটা তো মায়ের মতো হয়েছে। কেন হয়েছে? কারণ মাতা থেকে যে জিনগুলো পাইছে সেই জিনগুলো বেশি অ্যাক্টিভ, এই কারণে। আচ্ছা, সিফাতের ক্ষুব্ধ হওয়ার অযৌক্তিক অযৌক্তিক কেন? আমরা এর আগেও এটা আলোচনা করেছি যে সন্তান জন্মদানের ক্ষেত্রে বাবার ভূমিকাটাই মুখ্য, মায়ের কোনো ভূমিকা নাই। কেন? কারণ তাদের যে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ সিফাতের যে সেক্স ক্রোমোজোম, সেখানে আছে এক্স আর ওয়াই, আর মাতার ক্ষেত্রে আছে এক্স এক্স। তাহলে দেখো, এখানে এক্স এক্স দুটাই এক্স। এখন সিফাতের যদি ওয়াইটা এক্স এর সাথে গিয়ে যুক্ত হইতো, সিফাতের যে শুক্রাণু, সেটার ওয়াইটা যদি এক্স এর সাথে গিয়ে যুক্ত হইতো, সেই ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তানই হইতো। তাহলে দেখো, এখানে সিফাতেরই কিন্তু দোষ। কেন? কারণ সিফাতের যে ওয়াই ক্রোমোজোমটা আসলে কারোরই দোষ না, এটা তো আমাদের হাতে নাই, তাই না? কিন্তু এই যে তিনি যে তার স্ত্রীকে দোষারোপ করতেছে, এটা আসলে ভুল। ঠিক আছে ভাইয়া? ওকে। তো এখানে ওয়াই ক্রোমোজোমটা এক্স এর সাথে গিয়ে যুক্ত হয় নাই, তাই সন্তানটা ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। ঠিক আছে। এরপরের প্রশ্নটা দেখো, সোহেল টেলিভিশনের একটি চ্যানেলে দেখতে পেল ব্রাজিলের একটি শহরে পোষা বিড়ালের মেলা হচ্ছে। সে দেখলো একই প্রজাতি হওয়া সত্ত্বেও বিভিন্ন বিড়ালের আকার, রং, বর্ণ বিভিন্ন। পরবর্তীতে সে একদিন ঘুরে দেখে বন্য পরিবেশে বিড়ালের বেড়ে ওঠার চিত্র। এ সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে বিবর্তন ও অভিযোজন সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে লোকাস কি? ক নাম্বার প্রশ্ন বলেছে। লোকাস হচ্ছে একটা লোকেশন। এর আগেও আমি বলেছি, লোকাস মানে হচ্ছে লোকেশন। তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, তাহলে এটা হচ্ছে কোন লোকেশন? ক্রোমোজোমের যে লোকেশনে জিন অবস্থান করে, ক্রোমোজোমের জমের যে স্থানে জিন অবস্থান করে, জিন অবস্থান করে। অভিযোজন বলতে কি বোঝায়? অভিযোজন মানে হচ্ছে মানিয়ে নেওয়ার ক্ষমতা, টিকে থাকার ক্ষমতা। ঠিক আছে। অভিযোজন বলতে ধরে নাও যে আমাদের পরিবেশ, তুমি চিন্তা করে দেখো যে বাংলাদেশে কিন্তু গত কয়েক বছর ধরে তীব্র গরম। আগে কিন্তু এত বেশি গরম ছিল না। তাহলে দেখো, এই যে এত বেশি গরমেও কিন্তু আমরা টিকে আছি, আমরা কিন্তু
আমরা কিন্তু নিজেদেরকে মানিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে অভিযোজন। আমরা যদি মারা যাইতাম তাহলে দেখো আমাদের অভিযোজন ক্ষমতা কম, আমরা আমাদেরকে টিকায় রাখতে পারি নাই। যেটা হয়েছিল ডাইনোসরের ক্ষেত্রে। ডাইনোসরের যে পরিবেশটা ছিল, ডাইনোসর তো একটা সময় ছিল। তাহলে হঠাৎ করে পৃথিবীর পরিবেশটা যখন চেঞ্জ হয়ে গেল, ডাইনোসর আর নিজেদেরকে টিকিয়ে রাখতে পারল না। তার মানে কি? ডাইনোসর ডাইনোসরের অভিযোজন ক্ষমতা কম। এ কারণে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওকে। সোহেলের দেখা প্রাণীগুলোর ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে সোহেলের দেখা প্রাণী যেটা বিড়াল, তাহলে একই প্রজাতি হওয়া সত্ত্বেও বিড়ালের মধ্যে রং, তারপরে আকার, বর্ণ এগুলো হচ্ছে ভিন্ন। কেন ভিন্ন? এর কারণ হচ্ছে যে আহ, এটা হচ্ছে ক্রোমোজোমের যে চেঞ্জ, হ্যাঁ, বা জিনের চেঞ্জ হওয়ার কারণে এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যেমন বিড়ালের একই প্রজাতি হওয়া সত্ত্বেও বিভিন্ন বিড়ালের রং বিভিন্ন রকমের হয়। কেন? কারণ এটা হতে পারে সংকরণের ক্ষেত্রে। ওই যে আমরা ৩টা জিনিস পড়েছি না, যে প্রজাতি কেন ভিন্ন হতে পারে? এর মধ্যে আমরা পড়েছি একটা হাইব্রিডাইজেশন। তার মানে কি? প্রজননের কারণে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রজননের কারণে দেখা যাচ্ছে যে একটা কালো বিড়ালের সাথে একটা সাদা বিড়ালের যখন ধরে নাও যে প্রজনন ঘটলো, প্রজননের ফলে দেখা যাচ্ছে যে ওই বিড়ালের মধ্যে সাদাও আছে, কালো আছে। হ্যাঁ, ধরে নাও যে তুমি চিন্তা করে দেখো ভাইয়া, একটা কালো বিড়াল, এই কালো বিড়ালটা ক্রস ঘটাচ্ছে এটা সাদা বিড়ালের সাথে, এটা সাদা বিড়াল, আচ্ছা হলুদ বিড়ালের সাথে দিয়ে এদের মধ্যে যে সন্তানটা জন্ম নিবে, সেই সন্তানের ক্ষেত্রে দেখা যাবে কোনো জায়গাতে কালো, কোনো জায়গাতে কালো, কোনো জায়গাতে হলুদ, কোনো জায়গাতে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এমন হয়ে গেল। অথবা এমন হতে পারে যে ধরে নাও যে একটা লাল বিড়াল আর একটা হচ্ছে হলুদ বিড়াল। তাহলে এদের মাধ্যমে যে বাচ্চাটা হইলো লাল আর হলুদের মিক্সচার, লাল আর হলুদ মিক্স করলে যে কালারটা হয় সেরকম একটা বিড়াল তৈরি হয়ে গেল। তাহলে এরকমও হতে পারে। ঠিক আছে? তো এই সব কারণে, প্রজননের কারণে, জিনগত কারণে, হ্যাঁ, জিনের ভিন্নতার কারণে একই প্রজাতি হওয়া সত্ত্বেও দুইটা বিড়াল আলাদা হইতে পারে। ঠিক আছে? হ্যাঁ, যেমন আমাদের ক্ষেত্রেই বলো না যে আমরা কি সবাই দেখতে একই রকম? কেউ ফর্সা, কেউ কালো। কেন হচ্ছে? কারণ জিনের কারণে হচ্ছে, তাই না? তো এই বিষয়টাই ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের প্রথম পরিবেশের প্রাণীকে যদি দ্বিতীয় পরিবেশে ছেড়ে দেওয়া হয় তবে কি ঘটবে? তবে তার মধ্যে অভিযোজন ক্ষমতা তৈরি হবে। প্রথম পরিবেশটা কোথায়? ঘরবাড়ির হচ্ছে খুবই আদরের বিড়াল। এই আদরের বিড়ালগুলা পোষা বিড়াল কিন্তু খুবই আদরের একটা প্রাণী। হ্যাঁ, সারাদিন ঘুমায়। ও তুমি যদি ওর কাছে যাও, ও হচ্ছে পায়ের কাছে এসে ঘেঁষাঘেঁষি করবে খাবার নেওয়ার জন্য। সারাদিন খায় আর ঘুমায়। তো এই বিড়াল এই বিড়ালটাকে তুমি যদি এখন বন্য পরিবেশে ছেড়ে দাও, তাহলে বন্য পরিবেশে কি হবে? তার অভিযোজন ঘটবে, তার বিবর্তন ঘটতে পারে। কেন? সে তো আর খাবার পাচ্ছে না। ঠিক আছে? তো তার মানে কি? তার খাবার অনুসন্ধান করতে হবে। তো এর কারণে তার হচ্ছে সংগ্রাম হবে, অন্য একটা প্রাণীর সাথে সংগ্রাম হইতে পারে। অন্য একটা বিড়াল, সেও চাইবে যে খাবারটা খাওয়ার জন্য, এই বিড়ালটাও চাইবে খাবার খাওয়ার জন্য। তার মানে কি? তাদের মধ্যে একটা লড়াইও হইতে পারে, তাই না? তার মানে কি? এইখানে অস্তিত্বের জন্য লড়াই তৈরি হবে। আচ্ছা, এছাড়াও কি হবে? এছাড়াও তাদের এই বিড়ালটার মধ্যে নতুন যে বিড়াল, মানে যে বিড়ালটা বন্য পরিবেশে ছেড়ে দিলা, তার মধ্যে অভিযোজন ক্ষমতা তৈরি হবে। বন্য পরিবেশে টিকিয়ে রাখার জন্য, বন্য পরিবেশে আরো যে ক্ষতিকর প্রাণীগুলো থাকবে, যে প্রাণীগুলা এই বিড়ালটাকে খেয়ে ফেলতে চাইবে, সেই প্রাণীগুলা থেকে সে নিজেকে বাঁচায় রাখতে চাইবে, তাই না? তো অভিযোজন ক্ষমতা সৃষ্টি হবে, বা অস্তিত্বের জন্য সংগ্রাম তৈরি হবে, খাদ্যের সংকট দেখা দিবে। এই বিষয়গুলো ভালো করে ব্যাখ্যা করলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এর এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। তোমরা যারা পুরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেছো, আশা করি তোমাদের আর কোনো টপিকের সমস্যা নাই। তো যারা ক্লাসটা পুরাটা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা। তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাইতে পারো, কমেন্ট করে করে জানাইতে পারো। আর আহ, যদি কো- যদি ক্লাসটা ভালো লাগে সেক্ষেত্রেও আমাকে জানাইতে পারো বিষয়টা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।